হাই, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলো তো। কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জাস্ট এটা জানাও আগে। দ্যাট কেস বাকি আলোচনায় ঢোকা যাবে। ওকে, সো অনেকে সালাম দিছো সবাইকে একসাথে, ওয়ালাইকুম আসসালাম। কাহিনী রুটিন মোবারক। কেমন লাগতেছে রুটিন পাওয়ার পরে বলো। আহ রুটিন দিয়ে দিছে, পরীক্ষা জুন মাসে শুরু হয়ে যাবে। সো গা গরম হয়েছে কিনা জরুরি ব্যাপার জানা। ওকে, গ্রেট। সাউন্ড 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 আচ্ছা, আমি সাউন্ড আরেকবার চেক করে দেখতেছি। কার কার সাউন্ড কম লাগতেছে বলো। ওকে, আরে হার্টবিট বাড়লে কেমনে হবে? পরীক্ষা একটা মজার জিনিস, পরীক্ষা দিবা। ওকে, আর আর কোথাও কি বাড়ানো যায় এখানেই? ওকে, এরপর যদি কারোর হইলো গিয়ে সাউন্ড কম লাগে তাইলে হেডফোন ঠিক করতে হবে, ঠিক আছে? বাট আই গেস সাউন্ড এখন এখন ঠিকঠাক হয়ে যাওয়ার কথা। আহ আচ্ছা, সো মোটামুটি এইটুকু বোঝা গেছে। আচ্ছা, এ ভাই আমি না অনেক বেশি লম্বা না। এই যারা যারা হইলো কি আমার সাথে বোর্ডের হাইট কম্পেয়ার করে প্যারা খাইতেছো তাদের জন্য। ইউজুয়াল স্টুডিওর বোর্ডের যে হাইট থাকে তার থেকে এটার হাইট একটু কম, যে কারণে এটা মনে হয় অলমোস্ট আমার মাথার কাছাকাছি, বাট আমি 7 ফুট না। সো চিল, এনে প্যারা নিও না। যাই হোক, পরীক্ষার রুটিন দিয়ে দিছে, দ্যাট মিনস একটা ছোট্ট কথা আর কি, একটু একটু জাস্ট শুরুতে বলে নিই। পরীক্ষার রুটিন যেহেতু দিয়ে দিছে তার মানে হাতে আসলে এখন টাইম গোনা শুরু করে দিতে হবে। টাইম আস্তে আস্তে এখন হইলো সুন্দর মতো যাইতে শুরু করবে এবং তোমার প্রিপারেশন এখন গুছায় নেওয়ার একেবারে পারফেক্ট রাইট টাইম চলে আসছে, ঠিক আছে? স্টিল তুমি ধরো এখন ফেব্রুয়ারি মাস চলতেছে, মার্চ এপ্রিল মে জুন, ঠিক আছে? জুনের পার্টটা বাদ দাও, মার্চ এপ্রিল মে 3টা মাস ফুল পাইতেছো একেবারে, ঠিক আছে? এবং দিস ইজ মোর দেন এনাফ তোমার প্রিপারেশনকে একেবারে পারফেক্টলি ঝালাই করে নেওয়ার জন্য। ছোটবেলায় তাই হইতো, আমাদের সময় আমরা তাই করে আসছি, সবাই সবসময় তাই করে আসছে। সবাই আলটিমেটলি কলেজে একটু একটু ফাঁকিবাজি করে, আবার হয় যেটা যে অনেক কিছু পড়ো অনেক কিছু পড়ো না, কিছু জিনিস বাকি থাকে কিন্তু কিছু জিনিস ভালো করে পড়ো। সো এই টাইপের মিক্সচার থাকে অ্যাকচুয়ালি একটা। দিন শেষে এই 3 মাসে যদি সুন্দর মতো তুমি গুছায় প্রিপারেশন নিতে পারো, বিলিভ মি জুন মাসের পরে যখন তোমার আবার ভর্তি নিয়ে কাহিনীপত্র শুরু হবে, ভর্তি যুদ্ধ আর কি শুরু হবে যখন, তখনও তুমি দেখবে অনেকের থেকে অনেক বেশি আগায় আসো। সো বটম লাইন হইলো খুবই সিম্পল, টাইম চলে আসছে। তুমি অলরেডি মানে আমরা তো মানে এরকম ভাবে বড় হয়ে অভ্যস্ত যে যতদিন পর্যন্ত না একেবারে পিঠের মধ্যে এসে ধাক্কাইতেছে ততদিন পর্যন্ত পড়তে বসি না। সো টাইম ফ্রেম বেঁধে দিয়ে দিচ্ছে, তুমি জানো কখন গিয়ে তোমার হলো আলটিমেটলি এক্সাম দিতে হবে, তুমি জানো কখন তোমার টাইম শেষ হয়ে আসতেছে। সো প্রিপেয়ার ফর দ্যাট, দ্যাটস ইট। এইটুকুই হইলো গিয়া গুরুত্বপূর্ণ ইস্যু, এইটুকু ভালো করে বুঝো তুমি। জাস্ট নিজের মতো করে এখন গুছায় নাও যে তুমি আসলে প্রিপারেশনটা কিভাবে গুছাবা, ঠিক আছে? তুমি কোনটা আগে পড়বা কোনটা পরে পড়বা, কোন জায়গায় একটু লেকিংস ছিল মনে হয়েছে যে এইখানে হয়তো আর একটু গুরুত্ব দিয়ে তোমার পড়া উচিত ছিল। সো এই এই বিষয়গুলো একটু আর কি হলো নিজের মতো করে গুছাই নিও। বাকিটা সাপোর্ট দেওয়ার জন্য সবসময় আমরা তো সাথে আছি, সো এটা নিয়ে কোনো প্যারা নাই। তোমার এদিকের প্রিপারেশন আমরা গুছায় দিবই, সাথে সাথে পড়তে থাকো। এবং নিজের পড়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখো। দিন শেষে কত ঘন্টা ক্লাস করলা তার থেকে বেশি ম্যাটার করে হলো কত ঘন্টা নিজে পড়ার টেবিলে সময় দিছো। সো পড়ার টেবিলে নিজের দেওয়া ঘন্টার সংখ্যাটাকে বাড়াও, বা ওইটাকে আরো বেশি ইফেক্টিভ করো আর কি, এটা সব থেকে বেশি জরুরি। সো মোটামুটি যদি এইটুক কথাবার্তা বুঝে থাকো, এরে শোয়েব তোমার তো খবর আছে, তাড়াতাড়ি গিয়ে রুটিন ডাউনলোড করো, রুটিন দিয়ে দিছে। আহ আচ্ছা, সো কাহিনী হইলো গিয়ে চলেন পড়াশোনা শুরু করতে হবে। আহ আসির আমাকে একটু ছোট্ট করে জাস্ট একটা নোটিফিকেশন দিছে, তোমাদের গতকালকের লেকচারে অ্যাকচুয়ালি ইয়ে পড়ানোর কথা ছিল, রেফ্রিজারেটর পড়ানোর কথা ছিল, বাট রেফ্রিজারেটর প্রবাবলি হইলো গিয়ে বলছিল আজকে পড়াবে। ইন দ্যাট কেস আমরা অ্যাকচুয়ালি শুরু করব হইলো গিয়ে, যদিও আমাদের অ্যাকচুয়ালি এন্ট্রোপির পার্টটা দিয়ে শুরু করার কথা ছিল, আমরা ইন দ্যাট কেস শুরু করব অ্যাকচুয়ালি রেফ্রিজারেশন দিয়ে। এবং আই গেস তোমার যদি কার্নো সাইকেল মোটামুটি ভালো করে বোঝা হয়ে থাকে, রেফ্রিজারেটর নিয়ে তুমি আসলে খুব বেশি প্যারা খাবা না, ঠিক আছে? আচ্ছা, সৃজনশীলের জন্য প্যারা নাই, আহ, এগুলো নিয়ে প্যারা নিও না। বাট এন্ট্রপি একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা বলতে চাচ্ছি, এন্ট্রপি ইজ প্রিটি ইম্পর্টেন্ট টপিক। এটা মোটামুটি ভালো করে পড়তে হয় আসলে, বুঝছো?
এনট্রপি একটু ভালো করে পড়বা, কারণ এখান থেকে তুমি দেখো বিভিন্ন সময় সিকিউ আসছে, এমসিকিউ আসছে। সাধারণত হয় যেটা, কোন একটা থার্মোডাইনামিক প্রসেসের গ্রাফ টাফ দিয়ে দিলে দেখা যায় গ্রাফ থেকে প্রথমে টুকটাক হয়তো ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে বলবে, কৃতকাজ কত হয়েছে ক্যালকুলেট করতে বলবে, কিংবা বলবে এই প্রসেসে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। এই টাইপের প্রশ্নগুলো দেয় তোমার সিতে বা গতে। আর ঘতে দেয় হলো এন্ট্রপি রিলেটেড জিনিসপত্র, যে এন্ট্রপি বাড়বে না কমবে, এটা কি মিন করে, হ্যান তেন এই টাইপের জিনিসপত্র কিছু দেয় আলটিমেটলি আর কি। সো যাই হোক, আমরা একটু রেফ্রিজারেটর দিয়ে শুরু করতে চাচ্ছি, যেহেতু হলো গিয়ে রেফ্রিজারেটর তোমাদের বাকি রয়ে গেছিল গত দিনের লেকচারের মধ্যে। সো বেসিক্যালি রেফ্রিজারেটর কি, আমার কথা হলো তুমি এই জিনিস ভুলে যাবে, ব্লক ডায়াগ্রাম আমরা পরে যাচ্ছি। তুমি জাস্ট একটু চিন্তা করো, তুমি যখন বাসার রেফ্রিজারেটর খুলো তুমি আসলে কি করো, মানে তোমার এক্সপেকটেশন কি থাকে যে ওকে এটা একটা রেফ্রিজারেটর, তাইলে এটা আমার এই ধরনের একটা সার্ভিস দিবে, তোমার তোমার টার্গেট কি আসলে। যদিও এখন যে টাইম চলতেছে সেই টাইম অনুযায়ী অ্যাকচুয়ালি আমরা কেউই খুব একটা রেফ্রিজারেটর ইউজ করবো না, শীতের দিন চলতেছে রাইট। গরমের দিনে কি হয়, তুমি এনে এক বোতল পানি নাও, ফ্রিজের ভিতরে বসাও, তুমি এক্সপেক্ট করো এটা ঠান্ডা হয়ে যাবে। নাও এইখানে গ্যাঞ্জামটা কই হইতেছে, রেফ্রিজারেটরের মেইন পয়েন্ট আসলে কি। রেফ্রিজারেটর, আমি যদি এভাবে একটু লিখি, রেফ্রিজারেটরের মেইন কাজ হলো তার কাছে একটা লোয়ার টেম্পারেচার আছে, তোমার কাছে একটা লো টেম্পারেচার রিজার্ভার আছে, লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে সে হইল গিয়ে হিট ট্রান্সফার করে, যেটা লো টেম্পারেচার থেকে হিটটা বের করে দিয়ে সে হাই টেম্পারেচারে নিয়ে যায়। বেসিক্যালি তোমার ঘটনা তো এটাই হয়, বরফকে তুমি বসাইলা, ফ্রিজের ভিতরটা অলরেডি পরিবেশের থেকে ঠান্ডা, এবার সে কি করতেছে, তোমার ওই পানির বোতল বসাইলে পরে পানির থেকে আরো হিট টেনে নিচ্ছে, নিয়ে বাইরে ছেড়ে দিচ্ছে। দেখবা রেফ্রিজারেটরের পিছনের দিক গরম হয়, ঠিক আছে, রেফ্রিজারেটরের পিছনের দিক হইলো গিয়া গরম হয়, তার মানে কি ভেতর থেকে পানিটা থেকে হিট বের করে নিচ্ছে। এবং কোন জায়গা থেকে বের করতেছে, বের করতেছে লোয়ার টেম্পারেচার থেকে। দিস ইজ নট সামথিং যেটা তুমি ডে টু ডে লাইফে নর্মালি দেখে অভ্যস্ত, মানে ওকে রেফ্রিজারেটর দেখে অভ্যস্ত, বাট কি আমি কোনটাতে পয়েন্ট আউট করতেছি যে লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে হিট ফ্লো হইতেছে, সে এমন কিছু ঘটাইতেছে, বলতেছে যে লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে হিট ফ্লো হইতেছে, যেটা তুমি নর্মালি দেখে অভ্যস্ত না, ঠিক আছে। সো এই কাহিনীপত্র করার জন্য আমার তাইলে এক্সটার্নাল একটা কিছু দরকার হবে, রাইট। এটা এটা নরমালি হয় না, দিস ভায়োলেটস দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কি বলে, যে হিট ফ্লো এর একটা সার্টেন ডিরেকশন আছে, ইচ্ছা মতো যে কোনো দিকে তুমি হিট ফ্লো হয়ে যাবে এটা নিজে নিজে বলতে পারবা না। একটা প্রসেসের স্পন্টেনিটি ডিপেন্ড করে এটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কে ফলো করতেছে কি করতেছে না। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বেসিক্যালি এটা নিয়েই কথা বলতেছে, যে তুমি চাইলেই হুট করে মানে চারপাশের পরিবেশে কোনো ইম্প্যাক্ট না রেখে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারবা না, সকল প্রসেস রিভার্সিবল হয় না। সো বেসিক্যালি এই লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে ইচ্ছা মতো তুমি চলে যেতে পারবা না, বাইরের পরিবেশে কিছু না কিছু ইম্প্যাক্ট থাকবে বা তোমাকে কিছু না কিছু এক্সট্রা এফোর্ট দিতে হবে। ওকে, সো এইটুক যদি হয়ে থাকে তাহলে আমাদের দাবি হইলো যে লো টেম্পারেচার থেকে সে হাই টেম্পারেচারে হিট হইলো ট্রান্সফার করতেছে। সো লেটস সে এটা কিউ। এখন আমরা হলো ব্লক ডায়াগ্রামে আসি। তাইলে আমাদের তাহলে এখানে লো টেম্পারেচার যেটা লেখা আছে, লো টেম্পারেচার যেটা লেখা আছে এটা তার মানে কি, আমরা আমরা জাস্ট আগে বুঝতে চাই কোন কোন জায়গা নিয়ে কথা বলতেছি। লো টেম্পারেচার রিজার্ভার টিএল যেটা লেখা, দিস ইজ বেসিক্যালি এটা হলো ফ্রিজের ভিতরের অংশটা, ঠিক আছে, ফ্রিজের ভিতর। এবং তোমরা জানো সাধারণত ওই ইঞ্জিন যেগুলা নিয়ে আমরা কথা বলি এগুলো সব কয়টাই কিছু না কিছু সাইক্লিক প্রসেস চালায়, কিছু না কিছু একটা সাইক্লিক প্রসেস চালায়। তো যেটা হয় ফ্রিজের ভিতর থেকে তোমার এই যে রিভার্সিবল রেফ্রিজারেটরটা আমরা আইডিয়াল ধরে নিচ্ছি। রিভার্সিবল কেন বলতেছি, বিকজ উই আর কনসিডারিং এভরিথিং আইডিয়াল। কারণ একমাত্র আইডিয়াল না ধরলে রিভার্সিবল হওয়ার কোনো কারণই নেই। দুনিয়াতে পারফেক্টলি রিভার্সিবল বলতে কিছু নাই। রিভার্সিবল জিনিসটাই হলো একটা আইডিয়াল চিন্তা, যে তুমি ম্যাক্সিমাম কত লিমিটে পৌঁছাইতে পারো, ঠিক আছে, তোমার পক্ষে ম্যাক্সিমাম কত লিমিটে, মানে এফিসিয়েন্সির কোন লিমিটে তুমি হাইয়েস্ট পৌঁছাইতে পারো, দিস ইজ দ্য আলটিমেট টাস্ক। সো তোমার এইটুক যদি বুঝো,
আইডিয়াল ধরে নিয়ে তুমি রিভার্সিবল একটা রেফ্রিজারেটর চালাইলে এখানে কিছু একটা সাইক্লিক প্রসেস চলবে। এই সাইক্লিক প্রসেস আবার হইলো গিয়া সব বইতে একেবারে ক্লিয়ারলি ইয়ে করা নাই, তো আমরা ওই প্রসেসের ভিতরে ঢুকতেছি না। মোদ্দা কথা হইলো এবার এই লো টেম্পারেচার থেকে এই হাই টেম্পারেচার এটা আসলে কোথায়, এটা এটা হলো পরিবেশ তোমার ঘরের যে নর্মাল টেম্পারেচার, ঠিক আছে? মানে তুমি কি করো, ওই ফ্রিজ লাগায় রাখলে পরে ফ্রিজের পিছনে এসে হিটটা ছাড়ে কোথায়, পরিবেশ মানে তোমার ঘরের মধ্যেই, তো এটা পরিবেশের মধ্যে ছাড়তেছে, এটা ফ্রিজের ভিতর, এটা হলো পরিবেশ, পরিবেশে নিয়ে এসে ছাড়ে। আমরা বলতেছি লো টেম্পারেচার রিজার্ভার থেকে সে কিছু পরিমাণ হিট তুলতেছে, তুলে এনে এখানে ছাড়বে হায়ার টেম্পারেচার টিএইচ এ। নিজে নিজে তো পারবে না, তাহলে কি করতে হবে, বাইরে থেকে কেউ কাউকে ধাক্কা দিবে। তোমরা ছোটবেলায় ই করছো কি না জানি না, ওই যে একটা কি জানি বলে, ভুলে গেলাম, একটা সেকেন্ড। ছোটবেলায় তোমরা খেলছো কিনা আমি জানি না, ওই যে ফ্রেন্ডরা মিলে দেয়াল টপকাইতে হইলে একজন হুট করে যাইতে পারতো না, তো তারা তখন নিচের থেকে ধাক্কা মারতে হইতো, তো সে ইজিলি উঠে যাইতো, তারপর হইলো গিয়ে তোমার সে পৌঁছায় গেলে তোমার আবার হাত দিয়ে টাইনে তুলতো। তো ব্যাপারটা চিন্তা করো, নিজের থেকে পুরাপুরি যখন দেয়ালে উঠতে পারতেছে না, কেউ একজনকে ধাক্কা দিতে হচ্ছে অথবা টান মারতে হচ্ছে, রাইট? সেম থিং, এই হিটটা এখান থেকে উপরে যাইতে পারতেছে না, ঠিক আছে? ইকুয়াল পরিমাণ হিট যেটা, এটা নিজে নিজে এই জায়গা থেকে যাবে না, দিস ইজ নট এ স্পন্টেনিয়াস প্রসেস। কি করতে হবে তাইলে, বাইরে থেকে এনার্জি সাপ্লাই দিতে হবে, বাইরে থেকে তারা ধাক্কা মারতে হবে। সো বেসিক্যালি যে WREV যে জিনিসটা লেখা আছে, দিস ইজ দ্য ইনপুট ওয়ার্ক, যেটা আমরা কম্প্রেসারের মাধ্যমে দেই। একটা ফ্রিজের মধ্যে কম্প্রেসার লাগানো থাকে, সে হইলো ভিতরে যে ফ্রিয়ন গ্যাস থাকে তারে পুশ করে ধাক্কা মারে, ঠিক আছে? কম্প্রেস করে তারা ধাক্কা মারে, বলে তুই যাবি না মানে তোর যাইতে হবে, ঠিক আছে? সো কাইন্ড অফ এখান থেকে এই হিটটারে এই জায়গায় পাস করতে এখানে একটা ধাক্কা দেই আমরা। সো এটা অ্যাকচুয়ালি কম্প্রেসারের ইনপুট ওয়ার্ক। সো আমরা এভাবে করে লিখতে পারি, সিস্টেমে প্রদত্ত শক্তি, বা আমরা ইনপুট ওয়ার্ক টু দ্য সিস্টেম। এইটা বুঝো যে এটা আমি ইনপুট দিচ্ছি, একটা সিস্টেমে ইনপুট দিচ্ছি এই ওয়ার্কটা, এটা কিসের মাধ্যমে দেই, কে করে এই কাজটা? এই কাজটা করে কম্প্রেসর, রাইট? কম্প্রেসর এই কাজটা করে, তাই তো? কম্প্রেসর হলো গিয়ে তোমার এই কাজটা করে দেয়। এবার তাইলে এতটুক যদি বুঝি, আচ্ছা, সো এতটুক যদি আমরা বুঝে থাকি, তাইলে এখান থেকে এখন আমরা একটা নতুন জিনিস জানতে চাই। আমাদের মনে আছে দক্ষতা বা কর্মদক্ষতা নামে একটা টার্ম পড়ছিলাম আমরা, কর্মদক্ষতা নামে একটা টার্ম পড়ছিলাম। সো কর্মদক্ষতা পড়ার সময় আমরা কি বলতাম বলতো, এরকম কিছু একটা বলতাম, কর্মদক্ষতা তোমার আউটপুট বা ইনপুটের রেশিও নিতাম, রাইট? যে আউটপুট থাকতো উপরে, কি পরিমাণ আউটপুট পাইছো ডিভাইডেড বাই ইনপুটে কতটুকু এনার্জি দিছো, এরকম কিছু একটা বলে আমরা বলছিলাম যে এই দক্ষতা যেটা আছে, এই ভদ্রলোক ইজ নেভার গ্রেটার দেন 1, রাইট? অলওয়েজ লেস দেন অর হাইয়েস্ট ইকুয়াল টু 1 হইতে পারে। এইটা আমাদের একটা কাইন্ড অফ বেসিক প্রিন্সিপালের মধ্যেই ছিল। এইটুক পর্যন্ত বুঝছি আমরা। এখন ঘটনা হইল, ফ্রিজের জন্য বা রেফ্রিজারেটরের জন্য যদি আমরা এরকম কিছুতে যাইতে চাই, তাইলে একটু কাহানি আছে এখানে। চিন্তা করে দেখো, যখন আমরা একটা হিট ইঞ্জিন নিয়ে কথাবার্তা বলছিলাম, আমরা বলছিলাম যে ওকে এই জায়গা থেকে এই জায়গায় হিট ট্রান্সফার করার সময় এখানে QH পরিমাণ হিট নিছে, একটা অংশ কাজ করলে পরে বাকিটা এখানে ফেরত দিচ্ছে। দিস ওয়াজ দ্য হিট ইঞ্জিন। হিট ইঞ্জিনে এরকম কথা ছিল যে যা গ্রহণ করছে তার একটা অংশ বাইর হচ্ছে। এই ডাব্লিউটা কই থেকে আসতেছে? ডাব্লিউটা আসতেছেই হইল এই ইনপুট থেকে। বাট আমারে বলো তো, এখানে কতটুকু কাজ ইনপুট দিতে হবে, এটা বেসিক্যালি ডিপেন্ড করতেছে কিসের উপর? এটা ডিপেন্ড করতেছে টেম্পারেচারের ডিফারেন্স কত, কই থেকে কই নিচ্ছ, ধাক্কা মারতে হবে কতটুকু, ঠিক আছে? সো এরকম কোন শর্ত এখানে নাই। এখানে যেমন তোমাকে 100% শিওর যে দিস ডাব্লিউ শুড বি লেস দেন QH,
যে কারণে আমরা বলি ইটা শুড বি লেস দেন অর ইকুয়াল টু 1। এখানে কি এরকম কোনো শর্ত আছে যে ডাব্লিউ আর ইভি শুড বি লেস দেন কিউএল? এরকম কোনো কোশ্চেন আছে? আমি তো দেখতেছি না। আমি এখান থেকে 50 জুল হিট নিলাম, এটা এখান থেকে এখানে ট্রান্সফার করতে কতটা ধাক্কা মারতে হবে ডিপেন্ড করবে এই টেম্পারেচারের ডিফারেন্স কতটা, আমি কত টেম্পারেচার ডিফারেন্সের উপরে তুলতে চাচ্ছি। ক্লিয়ার আমার কথা? সো বেসিক্যালি যেটা হয়, রেফ্রিজারেটরের জন্য যদি তুমি এরকম একটা আউটপুট বা ইনপুট রেশিও নাও, দ্যাট ক্যান বি গ্রেটার দেন 1। এটা হলো গিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। যেই কারণে আমরা রেফ্রিজারেটরে সরাসরি কর্মদক্ষতার টার্মটা ইউজ না করে একটা নতুন টার্ম ইউজ করি, এটাকে বলা হয় কার্যকৃত সহগ। বাংলাটা একটু টাফ, বিলিভ মি, ইংলিশটা অনেক সোজা। ইংলিশে এটারে বলে সিওপি। ইংলিশে বলে সিওপি, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। এই নামটা মনে রেখো। সো দিস ইজ বেসিক্যালি দ্য সেম থিং, কিন্তু এটার মান একের থেকে বড় হইতে পারে রেফ্রিজারেটর। ব্যাপার সেমই। সো সিওপি কে আমরা ডিফাইন করব কেমনে? সিওপি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নিট ওয়ার্ক ডান বাই দ্য, তোমার মানে আমার সোজা হিসাব হইল আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এবার এইখানে একটা গ্যাঞ্জাম আছে, এর একটা সুন্দর রকমের গ্যাঞ্জাম আছে। ইংলিশটা কেমন সোজা হইলো ভাই, কার্যকৃত সহগ বলতে কেমন কেমন লাগে, তুমি দেখবা সব জায়গায় সিওপি সিওপি লেখা থাকে, তাই জন্য ইংলিশটা বলতে সোজা হইতেছে, দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা, একটু ছোট্ট করে জাস্ট বলি, এইখানে একটা প্যাচের জায়গা আছে, সো প্যাচটা খুব ভালো করে বুঝে নিও, না বুঝলে বইলো, ঠিক আছে? যদি মনে করো যে বুঝতেছো না, অবশ্যই বইলো। প্যাচের জায়গাটা হইলো এটা, আউটপুট বলতে আসলে কি বুঝাচ্ছ আর ইনপুট বলতে আসলে কি বুঝাচ্ছ। দেখো আলটিমেটলি আউটপুট মানে কি, আমি আসলে কি চাইতেছি, রাইট? আউটপুট মানে এই রেফ্রিজারেটরটার থেকে আমি কি চাইতেছি, আমি চাইতেছি রেফ্রিজারেটরটা ঠান্ডা করবে। এবং এখানে তুমি জাস্ট নর্মাল একটা মানে এনার্জি ব্যালেন্স যদি লিখো, কিউএল পরিমাণ হিট নিচে, দেখো আমার ডিরেকশনটা দেখো, এখান থেকে উপরে উঠতেছে, এটা এসে ঢুকতেছে, দুইটা মিলে উপরে আলটিমেটলি চলে যাচ্ছে। তাহলে এইটুক তো আমরা বলতে পারি যে এখানে কিউএইচ যেটা আছে, দিস ইজ গোয়িং টু বি কিউএল প্লাস ডাব্লিউ। এবং এটাকে ডাব্লিউ না বলে আমি ডাব্লিউ ইন বলতে চাই, কারণ দিস ইজ বেসিক্যালি ইনপুট। তুমি এটা ইনপুট হিসাবে দিচ্ছ, যার ফলে এই সিস্টেমটা কাজ করতেছে। হিয়ার কামস দ্য থিং, ঠান্ডা মাথায় বুঝবো আমরা, খুব ঠান্ডা মাথায় বুঝবো যে এই আউটপুট বলতে আসলে কি বুঝাচ্ছি। দিস আউটপুট ফর আ রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর কি করে? ঠান্ডা করে। তাহলে আউটপুট মানে কতটা ঠান্ডা করে, সোজা হিসাব। আউটপুট বলতে বুঝবো আমরা কতটা ঠান্ডা করতেছে। কতটা ঠান্ডা করে। আর ইনপুট হইলো কম্প্রেসর কতটুকু কাজ করে, কারণ কম্প্রেসরে ইলেকট্রিক এনার্জি দেই, কতটুকু কাজ করে। দ্যাটস ইট। এই দুইটা জিনিস যদি তুমি আনসার পায়ে যাও, তাইলে কিন্তু তুমি ইনপুট কি আর আউটপুট কি খুব ভালো মতো বুঝে যাবা। দেখো এখানে তিনটা কোয়ান্টিটি আছে, কিউএইচ, ডাব্লিউ আর কিউএল। তোমাদের কি মনে হয় কোনটা থেকে তুমি ইজিলি বুঝবা যে কতটুকু ঠান্ডা হয়েছে? কোন ভ্যালুটা তোমার দিলে পরে তুমি বুঝবা যে ওকে এখানে সিস্টেম এতটুকু ঠান্ডা হয়েছে। সরি, একটু চোখে কিছু পড়ছে, বলো তো একটু বলো যে এখানে তিনটা ভ্যালু আছে, একটা হলো কিউএইচ, একটা হলো ডাব্লিউ, একটা হলো কিউএল। কোনটা দেখে তুমি বুঝবা যে ফ্রিজ কতটা ঠান্ডা হয়েছে? ফ্রিজের ঠান্ডা হওয়ার পরিমাণ তুমি কেমনে বুঝতে পারো বলো তো? ঠান্ডা মাথায় জাস্ট আমাকে একটু বলো যে কোনটা দেখলে তুমি বুঝবা ফ্রিজ ঠান্ডা হয়েছে। তুমি বেসিক্যালি দেখো তো, ফ্রিজ থেকে যত বেশি হিট বের করে নিয়ে আসবে, ভালো করে বুঝছো, ফ্রিজ থেকে যত বেশি হিট বের করে নিয়ে আসবে, ফ্রিজ তত বেশি ঠান্ডা হবে না? কিউএইচ দেখে মনে হইতে পারে ওকে এটা তো বাইরে যাচ্ছে, দিস ইজ আউটপুট। কিউএইচ দেখলে মনে হয় এটা বাইরে যাচ্ছে, এটা তো আউটপুট, কিন্তু এটা আউটপুট না, কারণ আলটিমেটলি আউটপুট মানে ফ্রিজ কতটা ঠান্ডা হয়েছে।
ফ্রিজের ঠান্ডা হওয়ার পরিমাণ হইলো গিয়ে এই কিউএল। তুমি যদি 5 জুল হিট ফ্রিজ থেকে বাইর করো তাহলে 5 জুলের ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট ঠান্ডা হবে। যদি 10 জুল বাইর করো তার মানে আরেকটু বেশি ঠান্ডা হচ্ছে। 50 জুল বাইর করলে তার থেকে আরেকটু বেশি ঠান্ডা হচ্ছে। আমি কি কথা বুঝাইতে পারছি কিনা? কারণ আমার আলটিমেট টার্গেট ছিল ফ্রিজের ভিতর থেকে হিট বাইর করা। তাহলে এটা যত বেশি বাইর করব আমার ফ্রিজ আসলে তত বেশি ঠান্ডা হইতেছে। সো দিস ইজ দ্য ইন্টেন্ডেড কুলিং ইফেক্ট, মানে ফ্রিজটাকে আমি কতটা ঠান্ডা করতে পারতেছি, দিস ইজ মাই আউটপুট। ঠিক আছে, এই জিনিসটা বোঝাটা জরুরি যে আমি ফ্রিজরে কতটা ঠান্ডা করতে পারতেছি। ঠিক আছে, সো আমার টার্গেট সব সময় থাকবে কিউএল বাড়ায় দেওয়া, যত বেশি পারি কিউএল আনা। সো ফ্রিজ কতটা ঠান্ডা হয় এটা তাইলে আমরা কি দিয়ে বুঝলাম? এটা হলো কিউএল থেকে বুঝলাম। সো সিওপি সমান আমরা বলতে পারবো উপরে চলে আসবে কিউএল, আর নিচে আসতেছে কি ইনপুট। কম্প্রেসর কতটা কাজ করে, কই এই যে কম্প্রেসরের কাজ, ইনপুট দিচ্ছ, ধাক্কা কতটা মারতেছে, এটা ইনপুট দেই না? কম্প্রেসর না থাকলে এই কাজ আসবে? আসবে না। এইটুকু কিন্তু আমি ইনপুট দিচ্ছি, এটা ফ্রিজ তুলতেছে, ফ্রিজ ছাড়তেছে। আমার ইনপুট এনার্জি কোথায়? এখানে। দিস ইজ মাই ইনপুট এনার্জি, ডাব্লিউ ইন, এজন্য নাম দিছি। সো দিস ইজ মাই ইনপুট এনার্জি, দিস ইজ ডাব্লিউ ইন। এবং এই পুরাটা থেকে তাইলে ফাইনালি আমি সিওপি সমান এরকম একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। উপরে হবে কিউএল। একটু তাকায় দেখো ডান পাশে, হাতের ডান পাশে যে ইকুয়েশনটা লিখছি, QH ইজ ইকুয়াল টু কিউএল মাইনাস ডাব্লিউ ইন, এই ভদ্রলোকরে একটু নাড়াচাড়া দিলে পরে, এই ভদ্রলোককে একটু নাড়াচাড়া দিলে এটা লেখা যাবে QH মাইনাস কিউএল। রাইট? লেখা যায় না? দেখেন তো, এটা তো মনে হয় দুনিয়ার সব থেকে আনন্দদায়ক ইকুয়েশন গুলোর মধ্যে একটা হয়ে যাওয়ার কথা। দেখো বুঝো কিনা। এই যে এখান থেকে এটা নিয়ে আসছি, করা কঠিন কিছু না। রাইট? সো ডাব্লিউ ইন মানে হলো QH মাইনাস কিউএল, লিখে যেতে পারে। সো আনিসা আরেকবার ইনপুট আর আউটপুট বলতে বলতেছো, আরেকবার আমি জাস্ট বলে দিই। দেখো আমি আলটিমেটলি বাংলায় জন্য লিখে রাখছি। আউটপুট বলতে আমি বোঝাচ্ছি আমার ইন্টেন্ডেড কাজ কতটা হয়েছে। আমি চাই ফ্রিজ ঠান্ডা হোক, তাহলে ফ্রিজ কতটা ঠান্ডা হলো এটা ডিপেন্ড করে কতটুকু হিট বাইর করতে পারতেছো। এটা যত বেশি হবে কিউএলটা, তত বেশি ফ্রিজ ঠান্ডা হবে। দ্যাট মিনস দিস ইজ দ্য আউটপুট। এটাই আমি চাইতেছি, আমার ডিজায়ার্ড আউটপুট কতটা। খালি আউটপুট না বলে এটা বলা উচিত ডিজায়ার্ড আউটপুট। ক্লিয়ার? ডিজায়ার্ড আউটপুট হইল গিয়ে ফ্রিজ ঠান্ডা করা, কতটা ফ্রিজ ঠান্ডা হয়েছে কিউএল দেখলে বুঝতেছি। এন্ড দিস ইজ দ্য ইনপুট, কারণ এই এনার্জিটা বা এই ওয়ার্কটা কম্প্রেসর করতেছে, যেটা আমি ওই ফ্রিজের প্লাগটা যখন সকেটের মধ্যে ঢুকাইতেছি তখন ইলেকট্রিক্যাল এনার্জি গিয়ে এই কাজটা করে দিচ্ছে। সো দিস ইজ মাই ইনপুট এনার্জি, ডাব্লিউ ইন। এইটুকু যদি বুঝে থাকো, এইটা লাগবে ভাই, একটু মনে রাখা লাগবে, জীবনে জরুরি আছে এটা মনে রাখা। এইটুকু যদি মনে রাখতে পারো, তার সাথে নিশ্চয়ই মনে আছে তোমাদের যদি প্রসেস রিভার্সিবল হয়, রিভার্সিবল প্রসেসের জন্য এরকম কিছু একটা পড়ছিলা। রিভার্সিবল বা প্রত্যগামী হইলে, রিভার্সিবল বা প্রত্যগামী প্রসেস যদি হয় তাইলে কিউ বাই টি কনস্ট্যান্ট থাকে। রাইট? আই মিন আমি লিখতে পারবো এই QL by QH is going to be equal to TL by TH। তাইলে এটা যদি হয়, এই সিওপি কে দেখেন তো আমরা তাইলে এমনি করেও লিখতে পারবো। তখন কি কালার নিব, যেটা ভালো লাগে একটা নিলেই হইলো। মুদ্রা কথা আমি বলতেছি সিওপি কে, তার মানে আমরা এমনি করেও লিখতে পারবো যে এটা হয়ে যাবে TL TH মাইনাস TL। এবং এটা কার জন্য? এটা শুধুমাত্র যদি বলে দেয় এটা একটা প্রত্যগামী রেফ্রিজারেটর, কার্নো রেফ্রিজারেটর কাইন্ড অফ ব্যাপার হইলো এরকম। এইটুকু মনে রাখলেই চলে। এবং এই প্রত্যগামী কেন বলতেছি, কারণ আমরা এখানে একটা রিভার্স অফ কার্নো সাইকেল চালাচ্ছি। কার্নো সাইকেলে আমরা যাইতাম, নিচে নামতাম, এমনি উঠতাম, এই হইতো। এটা ঠিক উল্টাটা, নিচে যাব, এই যাব, তারপর উঠবো, তারপর উপরে আসবো। মানে নর্মাল কার্নো সাইকেলের তীর চিহ্ন গুলারে উল্টায় দিবা, তাহলে এই 4 সাইকেল চলে আসে। সো এটা নিয়ে অত ডিটেলস আলোচনা বইয়ের মধ্যে নাই, আমরা এখানে যাব না। দিন শেষে বিলিভ মি আমার এই জাস্ট এই দুইটা ইকুয়েশন লাগবে। এই দুইটা জিনিস যদি বুঝো তাহলে আমার কাজ ডান। একটা ছোট্ট খুব ট্রিকি কোয়েশ্চেন আছে, ডিউতে আসছিল বছর 2 আগে মনে হয়, বাট এটা অনেকদিন ধরে আলোচনায় থাকা কোশ্চেন।
ঠান্ডা মাথায় একটু চিন্তা করো তো, তোমার ইচ্ছা হইলো বাসার মধ্যে অনেক গরম লাগতেছে গরমের দিনে, ঠিক আছে, গরমের দিনে তোমার মনে হইলো যে ওকে গরম লাগতেছে, তাইলে তুমি মনে করলা আচ্ছা বাসার মধ্যে তো এসি এখন নাই, বাট আমার বাসায় একটা ফ্রিজ আছে। এবার বললা যে ঠিক আছে, ফ্রিজ যদি তার নিজের চেম্বারে ঠান্ডা করতে পারে, হোয়াট ইফ, বিগ ব্রেইন মোমেন্ট, ফ্রিজের দরজা খুলে দিলাম, আমার ঘর তাইলে ঠান্ডা হয়ে যাবে। এটা কি হবে কিনা একটু চিন্তা করো, এটা কি করা পসিবল কিনা, ঠিক আছে। সো এটা জাস্ট একটু চিন্তা করবো, তোমার ইচ্ছা হইলো যে ঘরকে ঠান্ডা করার জন্য ফ্রিজের দরজাটা আস্তে করে খুলে দিলা, তাহলে এবার তো ফ্রিজ ঘরে ঠান্ডা করে দিবে। সো এটা একটু নিজে চিন্তা করো যে এটা পসিবল কিনা। ইন দ্য মিন টাইম আমি একটা ছোট্ট জিনিস বলে রাখি যে দ্য ভ্যালু অফ সিওপি ক্যান বি গ্রেটার দেন 1। তাহলে সিওপির ভ্যালু থেকে আমরা কি বুঝি আসলে, সিওপি ক্যান বি গ্রেটার দেন 1, এবং বেসিক্যালি 1 থেকে যত বেশি হবে তত ভালো, ঠিক আছে। সিওপির মান যত বেশি হবে তার মানে তার কুলিং ক্যাপাসিটি তত বেশি, হায়ার দ্য সিওপি, তো এটাও মনে রাখো, সিওপি যত হায়ার হইতে থাকবে তার মানে তার কুলিং ক্যাপাসিটি তত ভালো। তার কুলিং ক্যাপাসিটি তত ভালো, সে তত ফাস্ট আর কুল করতে পারে। আরে বিরক্তিকর। ওকে, যেটা বলতেছি যে সিওপি হায়ার হওয়ার মানে কুলিং ক্যাপাসিটি হায়ার। সো সিওপি 1-এর থেকে বড় হইতে পারে, যত বেশি হবে তত হইলো গিয়ে তোমার কুলিং এফেক্ট বেশি হবে। এবং এই ইকুয়েশনটা থেকে বুঝতে পারার কথা যে কারোর সিওপি 5 মানে আসলে কি। কোনো একটা রেফ্রিজারেটরের সিওপি 5 হওয়ার মানে তুমি 1 জুল এনার্জি দিলে সে 5 জুল এনার্জি নিচ থেকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারবে, মানে ফ্রিজের ভেতর থেকে বের করবে। সো সোজা হিসাবে কারোর সিওপি 100 মানে আসলে কি, কোন একটা রেফ্রিজারেটরের সিওপি 100 হওয়ার মানে তাকে 1 জুল এনার্জি সাপ্লাই দিলে, কম্প্রেসরে 1 জুল এনার্জি সাপ্লাই দিলে সে 100 জুল হিট এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারবে। সো যার সিওপি যত হায়ার তাকে ওই 1 জুল এনার্জি দিলে তত বেশি পরিমাণে হইলো গিয়ে হিট এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারে। দ্যাটস ইট। ওকে, সো কাহিনী হইলো গিয়ে তোমার যেটা বলতে চাচ্ছিলাম যে নাফিজ কোশ্চেন করে আমার তো হতাশ বানায় দিছে। হতাশ নাফিজ আমারে কোশ্চেন করছে হইলো গিয়ে আমি জ্যাকেট পরে আছি কেমনে। আমার টেম্পারেচার জানলে বেড়া বলতি যে এত পাতলা জ্যাকেট পরে আছি কেমনে। আমার মানে আমার থেকে যদি ডানে বামে হইলো গিয়া 6 ফিট মতো যাও এবং এই ড্রেস পরে থাকো, তুমি টিকতে পারবা না। আমি তো এখানে হইলো গিয়া ধরো রুমের মধ্যে আরামে আছি বলে, হিটার টিটার ছাড়া আছে বলে পাতলা একটা জ্যাকেট পরে সুন্দর মতো চলে আসছে আর কি। যাই হোক, এরা নিয়ে প্যারা নাই। যেটা বলতে চাচ্ছিলাম যে এই দুইটা ইকুয়েশন আলটিমেটলি মনে রাখবা, তোমার কাজ হয়ে যাবে। আর ফ্রিজের দরজা খুলে রাখলে পরে তোমার কি হবে এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত মাথা খাটাইতে থাকো যে তুমি যদি ফ্রিজ নষ্ট হবে কিনা এটা জানার দরকার নেই। আমার কথা হলো আমি কি আলটিমেটলি এটা পাবো কিনা, যে ফ্রিজের দরজা খুলে বললাম যে ওকে ঘর ঠান্ডা হোক, ঘর ঠান্ডা হবে কি হবে না। অঙ্ক দেখো, অঙ্ক দেখলে বুঝবা, অনেক সোজা অঙ্ক, অনেক সোজা। সো একটা রেফ্রিজারেটরের শীতল তাপাধার মানে কি, রেফ্রিজারেটরের ভিতরের অংশটা 450 জুল তাপ গ্রহণ করে, উষ্ণ তাপাধারে 600 তাপ জুল শক্তি বর্জন করে। সো বেসিক্যালি তুমি এরকম বলতে পারো দিস ইজ ইউর টিএইচ, দিস ইজ টিএল, লোয়ার টেম্পারেচার, আর এটা ধরো তোমার রেফ্রিজারেটরটা। আর এখান থেকে সে 450 জুল গ্রহণ করছে, এখানে গিয়ে কত ছাড়ছে, 600 জুল। সো ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে মাঝখানে ইনপুট কত আসছে, মাঝখানে ওয়ার্ক ইন কত আসছে, ডাব্লিউ ইন হইলো গিয়ে 150 জুল, রাইট। এটা দেখেই বোঝা যাচ্ছে। বলতেছে কার্য সম্পাদন সহগ কত। সো কার্য সম্পাদন সহগ মানে আসলে কি ভাই, সিওপি, রাইট। কার্যকৃত সহগ, কার্য সম্পাদন সহগ। দিস সিওপি is basically QL divided by W in, right? QL by W in.
মান বসায় দাও। কিউএল কোনটা বলো তো? নিচেরটা, টিএল এর সাথে যেটা থাকে। সো দিস ইজ ইউর কিউএল, এটা হইলো কিউএল। কত? 450 ডিভাইডেড বাই ডাব্লিউ ইন মানে কত? 150 লিখে দিছি ওইখানে, তার মানে 3। ঠিক আছে, সঠিক উত্তর কত? এই যে এ নাম্বারটা 3 হবে হইলো গিয়া তোমার সঠিক উত্তর। অনেকেরই আনসার দেখতে পাচ্ছি, যে সাফিয়া, আরিয়ান, তারপর হইলো গিয়া হাবিবা, ফারিহা, তারপর নিলয়, সালমা। ওকে। মুশফিক জিজ্ঞেস করছো ইটা লেস দেন অর ইকুয়াল 1 কি ইঞ্জিনের জন্য? হ্যাঁ, আমি এটাই বলতেছিলাম। নর্মালি আমরা কর্মদক্ষতা যেটা বলি, এটা সাধারণত ইঞ্জিন বা মোটর এইসবের জন্য ইউজ করে থাকি। রেফ্রিজারেটরে আমরা ইউজ করি সিওপি। রেফ্রিজারেটরে ওই জিনিসটা খাটে না, কারণ এটা অলওয়েজ লেস দেন 1। দক্ষতা টার্মটার সাথে জুড়ে আছে, এটা লেস দেন 1, সো এই কারণে আর কি। ওকে। এইটুক যদি বুঝি। আব্দুল্লাহ, আমি না এই জিনিসটা অনেকবার রিপিট করছি, এখন আমাদের তো বাকিগুলোও পড়তে হবে ভাইয়া, এবং এই ক্লাসের রেকর্ড থাকবে। তুমি জাস্ট একটা বার দেখো, বিলিভ মি, আমি 3-4 বার বলছি। হয়তো তোমার নেট কানেকশন বা কিছুতে সমস্যা ছিল, তার কারণে বুঝো নাই। আরেকটা বার ঠান্ডা মাথায় শুনলেই তুমি বুঝতে পারবা যে কেন ইনপুটে এটা বসাচ্ছি আর কেন আউটপুটে এটা বসাচ্ছি। সো চিল। ওকে, সো এটুক যদি হয়, দেন হইলো গিয়া তোমার এই কোশ্চেনটা আসে, 0°C তাপমাত্রা 1 কেজি বরফকে ব্লা 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 অনেক কিছু করছে, বলতেছে রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ নির্ণয় করো। ঠিক আছে, তো রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ বাইর করা যাবে। এখানে একটা গ্যাঞ্জাম আছে, এখানে T1 হইলো গিয়া 30 দিছে, আবার এখানে T1 ও 30 দিছে। সো দুইটা আসলে T1 হবে না, বোঝাই যাচ্ছে। একটা তাইলে T2 হবে। ঠিক আছে, সো বেসিক্যালি এই যে জিনিসটা আছে এখানে, এটাই এই যে কোশ্চেনে লিখে দিছে যে T2 ইজ ইকুয়াল টু 30°C। হোয়াট এভার, এটা আমার মাথা ব্যথার বিষয়ই না। আমি জানি এটা লোয়ার টেম্পারেচার, এটা হায়ার টেম্পারেচার, রাইট? দুইটা টেম্পারেচার যদি জানা থাকে, তাহলে আমি এখান থেকে একেবারে চোখ বন্ধ করে আরামসে সিওপি বাইর করে ফেলতে পারবো। তো সিওপি ইজ ইকুয়াল টু, আমরা যা শিখছিলাম, টিএল ডিভাইডেড বাই টিএইচ মাইনাস টিএল। দুইটা স্লাইড আগে এটা দেখে আসছি, রাইট? জাস্ট দুইটা স্লাইড আগে দেখছি, যা ভ্যালু আসে সুন্দর মতো বাইর করে ফেলবা খালি। তো দেখো টিএল মানে আসলে কত? লোয়ার টেম্পারেচার 0°C, সো 273 কেলভিন। আর টিএইচ মানে হইল গিয়া তোমার 303 কেলভিন minus 273 Kelvin, that gives you 273 over 30. তাহলে 273 over 30 কত হয় একটু দেখে নি ক্যালকুলেটারে। 273 by 30 9.1 আসতেছে। ঠিক আছে, 9.1। সো দিস ইজ দ্য সিওপি। কাহিনীপত্র শেষ। এখানে তোমার ইয়ের যেরকম কোনো ইউনিট নাই, কর্মদক্ষতার যেরকম কোনো ইউনিট নাই, এই জিনিসেরও কোনো ইউনিট নাই, সো এটা নিয়েও প্যারা খেও না। রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ বা কার্য সম্পাদন সহগ বাইর হয়ে গেছে, জীবন সুন্দর। ওকে, গ্রেট। দেন আমরা যাব হইলো গিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকে। দিস ইজ বেসিক্যালি এন্ট্রপির পরিবর্তন। না, হোয়াট ইজ এন্ট্রপি? সোজা হিসাবে আমরা যদি একটু হালকা একটা আইডিয়া পাইতে চাই আর কি, যে হোয়াট ইজ এন্ট্রপি। সো তোমাদের মনে আছে কি না, আমরা বলছিলাম যে তোমাদের আসির পড়াইছি, আমি অ্যাকচুয়ালি লেকচার দেখছি, যে সেকেন্ড ল অ্যাকচুয়ালি আসে কোথা থেকে। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে যখন আমরা কথাবার্তা বলি, বেসিক্যালি কথাবার্তা বলে হইলো গিয়ে প্রসেসের রিভার্সিবিলিটি নিয়ে, যে তুমি চাইলেই বাইরের পরিবেশের উপর কোনো ইম্প্যাক্ট না রেখে সকল প্রসেসকে রিভার্ট করতে পারবা না। মানে তুমি চাইলেই এ থেকে বিতে গিয়ে আবার বি থেকে এতে আসতে পারবা না। নাও, যখন তুমি বি থেকে এতে আসতেছো, আমরা বলতেছি এটা থার্মোডাইনামিক্সের সেকেন্ড লকে ব্রেক করতেছে। নাও, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি বা কোয়ান্টিটেটিভলি কিভাবে দেখাইতে পারি? ঠিক আছে, লেটস সে আমি জাস্ট একটা এক্সাম্পল নিলাম। সো জাস্ট কনসিডার এন এক্সাম্পল। আমি খুব সিম্পল একটা এক্সাম্পল নিব। সো একটা এক্সাম্পল নাও, যে ধরো এটা একটা হট কফি মাগ। তোমার জাস্ট ধরে নাও এটা একটা হট মাগ। সো এটার মধ্যে কফি রাখা আছে। সো এটা থেকে কফির ধোঁয়া বের হয় নর্মালি দেখছো, বাট আমরা বললাম কি, যে ওকে, ঘটনা আসলে এটা হইতেছে না, এখান থেকে ধোঁয়া বের হইতেছে না, রেদার সারাউন্ডিংস থেকে হিট এসে এটার ভিতরে ঢুকতেছে। বললাম কি, সারাউন্ডিংস থেকে হিট এসে এটার ভিতরে ঢুকতেছে। সো এই কিউ যেটা, এটা ট্রান্সফারের ডিরেকশন কোথায়? আমরা বলতেছি সারাউন্ডিংস বা পরিবেশ থেকে কফির কাপে তাপ সঞ্চালন হচ্ছে। ঠিক আছে,
পরিবেশ থেকে কফির কাপে তাপ সঞ্চালন হচ্ছে। না, তুমি জানো এটা হয় না, রাইট? তুমি জানো এটা নর্মালি হয় না। এটা নর্মালি বা স্পন্টেনিয়াসলি হইলে আমরা বলতেছি এটা থার্মোডাইনামিক্সের সেকেন্ড লকে ব্রেক করতেছে। থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল অনুযায়ী এরকম একটা ঘটনা ঘটা সম্ভব না। আমরা জানি যে সকল প্রসেসেরই একটা নির্দিষ্ট ডিরেকশন আছে। নাও হাউ ডু ইউ নো যে এটা এই ডিরেকশনে কাজ করবে না? হাউ ডু ইউ নো দ্যাট এটা এই ডিরেকশনে কাজ করবে না? একটা প্রসেসের স্পন্টেনিটি আমরা যদি ম্যাথমেটিক্যালি বা কোয়ান্টিটেটিভলি মেজার করতে চাই, ঠিক আছে, একটা প্রসেস কতটা স্বতঃস্ফূর্ত, একটা প্রক্রিয়া কতটা স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ততার যদি একটা ম্যাথমেটিক্যাল কোয়ান্টিটেটিভ ভ্যালু চাই, তখন একটা নতুন প্রপার্টি চলে আসে, যেটা সর্বপ্রথম ফিল করছেন হলো গিয়ে বিজ্ঞানী ক্লসিয়াস। তোমরা নাম শুনছো অলরেডি, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এরকম একটা কিছু দেখছো। সো বলতেছি কি, ক্লসিয়াস সবার আগে এরকম একটা জিনিস দেখলেন যে তোমার এই প্রসেসটা স্পন্টেনিয়াস হবে কি হবে না, এটা স্বতঃস্ফূর্ত হবে কি হবে না, এটা কোয়ান্টিটেটিভলি চাইলে দেখানো যায়, চাইলে দেখানো যায়। এবং ওইখান থেকে আমরা একটা নতুন কোয়ান্টিটি ডিফাইন করলাম, বা উনি একটা নতুন কোয়ান্টিটি ডিফাইন করলেন, যেটাকে বলা হইলো এনট্রপি। ঠিক আছে? সো বেসিক্যালি এই এটা যে হইতেছে না, কোয়ান্টিটেটিভলি এটা ফিল করতে চাই, এটা এটা হলো গিয়া নট স্পন্টেনিয়াস, রাইট? ও সরি, নট স্পন্টেনিয়াস কেন লিখবো, বাংলায় লিখি, স্বতঃস্ফূর্ত না। এটা কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না, এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না। হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? এটা আমরা বুঝি একটা নিউ কোয়ান্টিটি দিয়ে, এটাকে বলা হয় হলো এনট্রপি। এনট্রপি, এখান থেকে আমরা আইডিয়া পাই হলো যে এনট্রপি হলো এমন একটা কোয়ান্টিটি যেটা একটা প্রসেস কতটা স্পন্টেনিয়াস বা কতটা স্বতঃস্ফূর্ত তার একটা আইডিয়া দিবে। ঠিক আছে? এন্ড বেসিক্যালি আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল পড়ি, থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল পড়ি, দের ইজ ওয়ান মোর, থার্মোডাইনামিক্সের থার্ড ল নামে একটা জিনিস আছে। ওইখানে এনট্রপির পরম মানকে ডিফাইন করা হয়েছে, বাট দিস ইজ আউট অফ আওয়ার স্কোপ। এইটুক মাথার মধ্যে রাখো, থার্মোডাইনামিক্সের থার্ড ল নামে একখান জিনিস আছে, দিস ইজ আউট অফ আওয়ার স্কোপ। যেরকম বলতেছি, সো এটা নিয়ে আসলে কথাবার্তা বলবো না। আমার যতটুকু জানা দরকার, দিন শেষে ক্লসিয়াস যা ডিফাইন করছিল সেই তখনকার সময়, আমি জাস্ট ওইটুক জানতে চাই, তখনকার সময় সে ডিফাইন করছিল একটা প্রসেস হইলে আমি আলটিমেটলি সবসময় কাউন্ট করবো ওই প্রসেসের কারণে টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি কত। ঠিক আছে? সবসময় কাউন্ট করা হয় চেঞ্জ ইন এন্ট্রপি বা এন্ট্রপির পরিবর্তন। সো কিভাবে ডিফাইন করা হয়? ডিফাইন করা হয় এরকম করে, এই কথা যদি বুঝে যায় যে এন্ট্রপির পরিবর্তন যে কোনো একটা প্রসেসে যদি ডিকিউ পরিমাণ হিট ট্রান্সফার হয়, এন্ট্রপির পরিবর্তন ডিএস, যদি কোনো একটা সিস্টেমে ছোট্ট ডিকিউ অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার হয় টি টেম্পারেচারে, তাহলে দিস ইজ দ্য টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি। আই মিন সরি, এটা হলো গিয়া তোমার খুব অল্প একটা অ্যামাউন্ট অফ হিট ডিকিউ টি টেম্পারেচারে ট্রান্সফার হয়েছে, তার জন্য এন্ট্রপির পরিবর্তন কি রকম হইতেছে। তাহলে ফর এ কমপ্লিট প্রসেস, একটা সমগ্র প্রক্রিয়ার জন্য, সমগ্র একটা প্রক্রিয়া যদি থাকে, তাহলে এটারে ইন্টিগ্রেট করতে হবে, জানো তোমরা, বুঝো এটা সমগ্র প্রক্রিয়ায়। তাহলে টোটাল এন্ট্রপির চেঞ্জ কত হবে? টোটাল এন্ট্রপির চেঞ্জ ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারবো ইন্টিগ্রেশন অফ তাহলে ডি কিউ বাই টি। দ্যাটস ইট। এইটুকু জিনিস জানা থাকলেই চলে। এবং এখান থেকে আমি স্বতঃস্ফূর্ততা কিভাবে দেখতে পারি, স্বতঃস্ফূর্ততার আইডিয়া আমরা এখান থেকে কিভাবে পাইতে পারি? এই ডেল্টা এস যদি হইল গিয়ে তোমার গ্রেটার দেন জিরো হয়, ডেল্টা এস গ্রেটার দেন জিরো হইলে আমরা বলি প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত। এইটুকু মাথায় রাখলেই চলে যে এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, অর্থাৎ এটা নিজে নিজে হবে। অর্থাৎ এটা মাথায় রেখো, পরিবেশ থেকে কাপের মধ্যে যদি হিট ট্রান্সফার হয়, এই প্রসেসটার জন্য ডেল্টা এস আসলে পজিটিভ আসবে না। রাদার কাপ থেকে পরিবেশে হিট যাচ্ছে, গরম কাপ থেকে পরিবেশে হিট যাচ্ছে, এটা যদি হইতো, এটার জন্য ডেল্টা এস গ্রেটার দেন জিরো হবে। ডেল্টা এস ইজ লেস দেন জিরো হইলে আমরা বলবো ওইটা স্বতঃস্ফূর্ত না।
দ্যাট মিনস এই প্রক্রিয়াটা নিজে নিজে হবে না। দেখো এইটুক বুঝতেছি যে এটা স্বতঃস্ফূর্ত না, তাইলে একটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত না হওয়ার মানে আসলে কি? খুব ঠান্ডা মাথায় বুঝছো, একটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত না বলতে আমি আসলে বুঝাচ্ছি এটা নিজে নিজে হইতে পারে না। সো হইতে চাইলে এক্সটার্নাল কিছু করতে হবে, এটা মাথার মধ্যে রাখো। এইটুকু বুঝতে পারতেছি যে একটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত না, তার মানে হইলো এটা নিজে নিজে হয় না। এটা যদি নিজে নিজে না হয়, রেফ্রিজারেটরের মতো কি করতে হবে, কারোর বাইরে থেকে ধাক্কা মারতে হবে, অর্থাৎ পরিবেশের উপর ইম্প্যাক্ট ক্রিয়েট করে তারপর তুমি এই প্রক্রিয়া ঘটাইতে পারবে, যেটা আমরা ওইখানে কাপের ক্ষেত্রে দেখতেছি। পরিবেশ থেকে কাপে যদি হিট ঢুকাইতে চাই, আমার কিছু না কিছু এক্সট্রা কাজ করতে হবে। সো মেক শিওর তুমি এটা বুঝতেছো যে যখনই একটা প্রক্রিয়ার জন্য ডেল্টা এস লেস দেন 0 পাইতেছো, দ্যাট মিনস প্রক্রিয়াটা ওইখানে, মানে পুরো প্রক্রিয়াটা এখানে দেওয়া নাই। এটা শুধুমাত্র এইটুকের জন্য হয়তো ডেল্টা এসটা মেজার করছো, দেখছো নেগেটিভ, কিন্তু এটা নিজে নিজে হয় না, অর্থাৎ এখানে আরো কিছু এক্সট্রা ইম্প্যাক্ট তৈরি হয়েছে। যেমন রেফ্রিজারেটরের ক্ষেত্রে বলতেছি, রেফ্রিজারেটর নিচ থেকে হিট নিছে, উপরের টেম্পারেচারে নিয়ে ছাড়ছে। এটা কি নিজে নিজে হয়? এই প্রসেসের জন্য ডেল্টা এস চিন্তা করো, ডেল্টা এস দেখবা হইল গিয়ে নেগেটিভ আসে। তার মানে কি, এখানে এক্সটার্নাল কিছু না কিছু এফেক্ট আছে। ঠিক আছে, এই ব্যাপারটা জাস্ট মাথার মধ্যে রাখো আর কি। সো এইটুকু যদি বুঝো, দ্যাট মিনস ফাইনালি আরেকটা জিনিস জাস্ট জানা থাকলেই চলে যে ওকে, যদি কোনো প্রসেসের তাইলে ডেল্টা এস কখনো 0 আসে, তার মানে কি হবে? প্রসেসের ডেল্টা এস 0 মানে এটা একটা প্রত্যগামী প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেস। পরিবেশের উপর একটা কোনো ইম্প্যাক্ট না রেখেই এটা সামনে থেকে পিছনে যাইতে পারে, পিছন থেকে সামনে আসতে পারে। ইটস ফাইন, ঠিক আছে। সো একটা প্রত্যগামী প্রক্রিয়ায় অলওয়েজ ডেল্টা এস ইকুয়াল টু 0। স্বতঃস্ফূর্ত যদি না হয় তাইলে লেস দেন 0। দ্যাট মিনস এখানে আরো এক্সট্রা জিনিসপত্র রয়ে গেছে। এন্ড ডেল্টা এস গ্রেটার দেন 0 হয় যখন প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হয়। দ্যাটস ইট। এইটুকু জিনিসপত্র ভাই মাথার মধ্যে ঢুকায় রাখলেই তোমার কাজ মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, যদি এইটুক হয়ে যায়, তাইলে এবার আমার দাবি হইল যে ধ্রুব তাপমাত্রায় তাইলে যত ধরনের প্রসেস আছে তাদের জন্য এন্ট্রপির চেঞ্জ কিরকম হবে সেটা আমরা দেখতে চাই। একটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস যদি তুমি চালাও, তাহলে এরকম প্রসেস কি হইতে পারে? টেম্পারেচার ফিক্স থাকে দশা পরিবর্তনের সময়, রাইট? দশা পরিবর্তনের সময় টেম্পারেচার ফিক্স থাকে। সো এটা কিরকম হয় একটু দেখে নাও। দশা পরিবর্তন বলতে আসলে কি বোঝাচ্ছি? ধরো হইল গিয়া কঠিন থেকে তরল হইতেছে, কঠিন থেকে তরল হইতেছে, এই দশা পরিবর্তনের সময় টেম্পারেচার ফিক্সড থাকে। এবং তোমরা জানো এই কঠিন থেকে তরল হওয়ার সময় টেম্পারেচারটা গলনাঙ্কে স্থির থাকে, রাইট? এটা বেসিক্যালি গলনাঙ্কে স্থির থাকে, টিটা তখন গলনাঙ্কতে থাকে। ওকে, আর আবার যখন তরল থেকে বাষ্প হয় তখনও হইল গিয়ে টেম্পারেচার ফিক্স থাকে। কোথায় ফিক্স থাকে বলতো? টি হইল স্ফুটনাঙ্কে ফিক্স থাকে। এগুলা জিনিসপত্র জানো। এবং যে পরিমাণ হিট ট্রান্সফার হয় ওটাকে একটা নাম দেই আমরা আদর করে, এটাকে বলি সুপ্ত তাপ, রাইট? মনে আছে না? সো এইখানে সুপ্ত তাপ ট্রান্সফার হয়, এই যে হিটটা লাগে এটাকে আমরা বলতেছি হলো সুপ্ত তাপ। সুপ্ত তাপ, এখানেও হিট লাগে, সুপ্ত তাপ। তাহলে একটু জাস্ট সিম্পলি চিন্তা করো, টেম্পারেচার যেহেতু ফিক্সড আছে, তাহলে এই প্রসেসের জন্য আমরা লিখতে পারবো কি? তাহলে ফুল প্রসেসে ডেল্টা এস টোটাল যা হবে ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারবো 1/t দেখো বাইরে চলে আসে, এই ইকুয়েশনে 1/t বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ থাকবে খালি ডিকিউ। ইন্টিগ্রেশন অফ ডিকিউ মানে কি? টোটাল হিট কতটুকু ট্রান্সফার হয়েছে, কতটুকু মোট তাপ সঞ্চালন হয়েছে। দিস ইজ বেসিক্যালি ডেল্টা কিউ বাই টি। এবার তোমাদের মনে আছে কিনা জানি না, যখন দশা পরিবর্তন হয় যে সুপ্ত তাপটা হয়, নিশ্চয়ই মনে আছে, আপেক্ষিক সুপ্ত তাপ নামে একটা টার্ম ছিল। সো গলন বা স্ফুটনের যদি সুপ্ত তাপ জানা থাকে, ওইখান থেকে আমরা বলতে পারবো যে সুপ্ত তাপ, নিচেই লিখে আসি, এখানে আরেকটু লিখতে হবে। সো এটা মাথায় রেখো, এই সুপ্ত তাপ যেটা কিউ,
বা ডেল্টা কিউ বলতেছি, ডেল্টা কিউ ইটস ইকুয়াল টু এম ইন্টু এল, যেখানে এল কে আমরা কি বলি বলতো, আপেক্ষিক সুপ্ততাপ, মনে আছে না? এল কে বলা হলো আপেক্ষিক সুপ্ততাপ। সো পানির জন্য আর বরফের জন্য দুইটা আপেক্ষিক সুপ্ততাপের মান মুখস্থ রাখতে হয়, একটু পারলে মুখস্থ রাখো, না পারলে প্যারা নাই। আচ্ছা, গ্রেট। সো এইটুক যদি হয়ে থাকে তাইলে এখান থেকে আমরা যাব হইল গিয়ে এরপরে তোমার দশা পরিবর্তনের সাথে সাথে তোমরা কি আমাকে এই এতদিন ধরে থার্মোডাইনামিক্সে যা যা পড়ছো, মানে লাইক অনেকখানি থার্মোডাইনামিক্স পড়া হয়েছে অ্যাকচুয়ালি, আমরা গতদিন কিছু পড়ছি, তার আগে হইল গিয়া ওই সমষ্ণ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, এগুলা পড়ছিলাম। সবকিছু মিলাই তোমরা আর কোনো গ্যাসিয়াস সিস্টেমের জন্য টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে এরকম প্রসেস দেখছো? একটা গ্যাসীয় সিস্টেমে তাপমাত্রা ধ্রুব থাকে এরকম কোন প্রক্রিয়ার নাম কি তোমরা বলতে পারবা আমারে? গ্যাসীয় সিস্টেমে তাপমাত্রা ধ্রুব থাকে এরকম কোন প্রক্রিয়ার নাম বলতে পারবা? একটু মনে করে দেখো তো, তোমাদের চেনা জানা কোনো প্রক্রিয়া পড়ে কিনা মাথায়। চেনা চেনা লাগে কোনো একটা গ্যাসীয় সিস্টেমের জন্য? হ্যাঁ, বয়েলস ল যেখানে খাটে, এই তো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, যারা যারা বলতে পারছো ভেরি গুড। সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়ায় উষ্ণতা ধ্রুব থাকে। সো এরকম একটা গ্যাসের জন্য যদি তুমি যাও, একটা গ্যাসীয় সিস্টেম, এটা দেখো কঠিন তরলের জন্য সাধারণত। সো আমরা গ্যাসীয় সিস্টেমে গেলে সমষ্ণ প্রক্রিয়ার কথা বলতেছি। গ্যাসিয়াস সিস্টেমের সমষ্ণ প্রক্রিয়ায় তাহলে টেম্পারেচার ফিক্স থাকে। আমরা তো দেখো এখানে ধ্রুব তাপমাত্রার কাহিনীপত্রই দেখতে চাচ্ছি। সো সমষ্ণ প্রক্রিয়ায় আমরা এইটুকু জানি, ডেল্টা কিউ সমান কি হয়, ডাব্লিউ, আর এটা হলো এনআরটি লন V2/V1 এরকম হয়, কারণ ডাব্লিউ আর ডেল্টা কিউ সমান ডেল্টা ইউ জিরো, রাইট? এইটুকু যদি জানা থাকে তাইলে এখান থেকে দেখেন তো, এই প্রসেসের জন্য একটা সমষ্ণ প্রক্রিয়ার মোট এন্ট্রপির পরিবর্তন তুমি লিখতে পারবা এনআরটি, মানে বেসিক্যালি ডেল্টা কিউ বাই টি। এটাই লিখবা প্রথমে, ডেল্টা কিউ বাই টি বাম পাশে যা দেখে আসছি, ইজ ইকুয়াল টু আসবে এনআরটি লন V2/V1 ডিভাইডেড বাই টি। তাহলে টি কাটা গেলে দেখো ডেল্টা এস ফর এ সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ ইজ ইকুয়াল টু এনআর লন V2/V1। আস্তে করে একটা বক্স বানায়, এটা একটু মনে রেখে দিও তো ভাই, এমন কঠিন কিছু না, এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখানে টি নাই, টি কাটা যায়, একটু মাথায় রেখো, এখানে টি কাটা যায় ভাই, একটু কষ্ট করে মনে রাখো এটা, ঠিক আছে? সো এটুক যদি হয়ে যায় কাজ শেষ। এইটুক হয়ে গেলে কাজ যদি শেষ হয়ে যায় তাহলে আমরা সামনের দিকে যাব। এবার তাপমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে কি হবে? তো লেটস সে কোন একটা সিস্টেমের তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তাহলে তাপমাত্রা চেঞ্জ হলে তখন কিভাবে কি করব না করব, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। সো আমরা প্রথমে জাস্ট একটা র্যান্ডম স্টেট নিয়ে কথাবার্তা বলতে চাই, যে লেটস সে আমার সিস্টেম হইলো সম্পূর্ণ একরকম একটা স্টেট থেকে অন্য আরেকটা স্টেটে গেছে, লাইক ধরো এরকম কিছু একটা ঘটছে। এটা ধরো ভি, এটা ধরো পি, আমরা বলতেছি যে সিস্টেমটা এরকম একটা জায়গা থেকে এরকম একটা জায়গায় গেছে, লেটস সে P1 T1 থেকে গেছে P2, এবং এগুলাকে আমরা থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস কেন বলি এখন নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা, P2 V2 T2 তে। এন্ড সো তোমার সিস্টেম হইলো গিয়ে এরকম করে চেঞ্জ হইতেছে, লেটস সে এই, আমি জানি না কোন প্রসেসে গেছে, এটা দুনিয়ার যে কোনো প্রসেস হইতে পারে, আমি এই জন্য ইচ্ছা মতো একটা কার্ভ দিছি, যা ইচ্ছা প্রসেসে গেছে, আই ডোন্ট নো। সো এই প্রসেসের জন্য আমরা দেখো টোটাল এন্ট্রপির চেঞ্জ যদি হিসাব করতে চাই, তো এই এ থেকে বি এর জন্য টোটাল ডেল্টা এস, দিস ইজ গোয়িং টু বি
বেসিক্যালি ইন্টিগ্রাল অফ ডি কিউ বাই টি, ডি কিউ বাই টি ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি। ঠিক আছে, লেটস সে এটার নাম দিলাম এ আর এই পয়েন্টের নাম দিলাম বি। সো এ থেকে বি পর্যন্ত এই জিনিসকে ইন্টিগ্রেট করতে হবে। এখন দেখো ডি কিউ সমান তুমি কি লিখতে পারো, ডি কিউ সমান তুমি লিখতে পারবা ডি ইউ প্লাস পিডিভি। এবার টি এর সাথে ডি ইউ আর ডি পিডিভি কে কেমনে রিলেট করা যায়? ডি কিউ সমান, এটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, রাইট? দিস ইজ বেসিক্যালি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এন্ড এখান থেকে তাহলে তুমি লিখতে পারতেছো দিস ইজ গোয়িং টু বি ডি ইউ কে দেখো তাইলে এমনি করে লিখতে পারবো, তোমাদের মনে আছে কিনা জানি না। ডি ইউ ইজ বেসিক্যালি এনসিভিডিটি বাই টি প্লাস পিডিভি সমান আমরা লিখতে পারবো এনআরডিটি। এটাও তোমাদের চেনা জানা থাকার কথা, বাই টি। কেন লিখতে পারতেছি? খুব সিম্পল জিনিস, ডিইউ সমান এনসিভিডিটি, এটা সম আয়তন প্রক্রিয়ার জন্য দেখে আসছিলাম আমরা। এটার জায়গায় এনসিভিডিটি বসাইছি, এই ভদ্রলোকের জায়গায় এনআরডিটি বসাইছি। দেখো কেন হইতেছে, তাইলে টেম্পারেচারের ফাংশন হিসাবে চলে আসতেছে। এন্ড লেটস সে তোমার সিস্টেমটা কই থেকে কই গেছে, দেখো T1 থেকে T2 তে গেছে। সো T1 থেকে T2 তে গেছে, এবার তুমি আরামসে লিমিট বসাই দিতে পারতেছো। এবং এইটুকু যদি করে ফেলো তাহলে ফাইনালি তুমি ইন জেনারেল বলতে পারবা আমরা এখান থেকে আরো কিছু জিনিস দেখতে পারবো। ইন জেনারেল যে কোনো একটা প্রসেস যদি হয় তার জন্য টোটাল ডেল্টা এস, তাইলে গ্যাসিয়াস একটা সিস্টেম, অবশ্যই এখানে একটা গ্যাসীয় সিস্টেম নিয়ে কথাবার্তা বলতেছি। এনসিভি বাইরে চলে আসবে, এনসিভি ডিটি বাই টি, T1 থেকে T2, আর সাথে আসতেছে এনআর, তারপর আবারও সেম থিং ডিটি বাই টি, T1 থেকে T2। সো মোটামুটি দেখে বুঝতেই পারতেছো এটা তাইলে কি দাঁড়াচ্ছে, এনসিভি লন T2 বাই T1 প্লাস এনআর লন T2 বাই T1। ওকে, গ্রেট। এই তাইলে হলো ডেল্টা এস এর জেনারেল সমীকরণ। বাট আমরা বলতেছি যে যদি যদি তাইলে হইল গিয়ে তোমার ধরো এবার এটা এটা গ্যাসিয়াস সিস্টেমের জন্য বলতেছি, ঠিক আছে, গ্যাসিয়াস যে কোনো সিস্টেমের জন্য। এবার তুমি তাইলে একটা জিনিস চিন্তা করো, এটা যদি একটা সম আয়তন প্রক্রিয়া হয়, ঠিক আছে, সো ধরো এটা একটা যদি সম আয়তন প্রক্রিয়া হয়, এটা যদি একটা সম আয়তন প্রক্রিয়া হয়, সরি জিনিসের মাথা ঘুরায় গেছে। সম আয়তন প্রক্রিয়া হইলে তোমরা জানো এই এনআর লন T2 বাই T1 টা কাজ করবে না, ঠিক আছে, এই জিনিস নাই, কারণ এখানে কোনো কাজ হয় না, এনআরডিটি জিরো, ঠিক আছে। সম আয়তন প্রক্রিয়া মানে এই পিডিভি যে পার্টটা ছিল, এনআরডিটি যেটা ছিল, দিস ইজ গোয়িং টু বি জিরো, রাইট? এখানের এই পার্টটা জিরো রে ভাই। এটা যদি জিরো হয়ে যায় তাহলে এইখানে ডেল্টা এস সমান আসবে এন সিভি লন T2 বাই T1। ওকে, সেম ভাবে তুমি চিন্তা করো, এটা যদি সমচাপ হয়, সমচাপ হইলে তুমি আসলে এটা লিখতে পারতেছো ডেল্টা এস সমান, দেখো এখান থেকে এন কমন নিয়ে নিলাম, এটা হয়ে যাবে সিভি প্লাস আর লন T2 বাই T1। এইটুকু তো একেবারে সুন্দর মতো হাতে ধরে নিয়ে নেওয়া যায়। সিভি প্লাস আর মানে আসলে কি, সিপি না? তো তুমি সমচাপ প্রক্রিয়ার জন্য লিখতে পারবা দিস ইজ গোয়িং টু বি এন সিপি লন T2 বাই T1। এই তো এগুলা লেখা যাবে, এবং এগুলো চাইলে আমরা হলো ডিরেক্টলি ইউজ করতে পারবো, ঠিক আছে। ওকে, প্রমাণ মনে রাখতে হবে না, প্রমাণ মনে রাখার দরকার নেই। আমরা লাস্টে যে ইকুয়েশন গুলা লিখতেছি, ইকুয়েশন গুলো একটু মনে রাখতে হবে। যেমন ধরো এটা মনে রাখা জরুরি, এটা মনে রাখা জরুরি। লাস্টে ফাইনালি যে ইকুয়েশন গুলা পাচ্ছি এগুলো একটু ছোট্ট করে মনে রাখো। এবং সাথে আমরা তাইলে এবার একটু সলিড বা লিকুইড, অর্থাৎ কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে যাই। সো একটা কঠিন বা তরল পদার্থ ধরো কিছু পরিমাণ হিট গ্রহণ করছে, আরে
বললাম কি কোন একটা কঠিন বা তরল পদার্থ কনসিডার করো, যেটা বলতেছি যে টেম্পারেচার T1 থেকে T2 তে গেছে কিছু পরিমাণ হিট নিয়ে। সো সাধারণত কঠিন বা তরলের টেম্পারেচার যদি চেঞ্জ হয়, সেইখানে যে হিট ট্রান্সফার হইতেছে দ্যাট ক্যান বি গিভেন বাই এরকম একটা ইকুয়েশন, ডিকিউ ইজ ইকুয়াল টু এম এস লন T2/T1। গ্যাসের জন্য আমরা হলো মোলার তাপ নিয়ে কথাবার্তা বলি, আর এমনি হইলো গিয়ে আপেক্ষিক তাপ নিয়ে কথাবার্তা বলি। সো ফাইনালি এখান থেকে বলতে পারবো তাহলে ডেল্টা এস ইজ গোয়িং টু বি ইন্টিগ্রেশন অফ, এই কি লিখলাম এটা একবারে লিখে দিছি সরি, msdt, এটা তাহলে হবে msdt ডিভাইডেড বাই টি ফ্রম T1 থেকে T2, তাইলে ফাইনালি তুমি পাবা দিস ইজ গোয়িং টু বি ms ln T2/T1। দ্যাটস ইট, এই কথা বলতেছিলাম আর কি। আচ্ছা ওকে, সো এইটুক যদি বুঝো, ইঞ্জিনিয়ারিং এর জন্য কোনো ডেরাইভেশন গুলা লাগবে না। আমি আসলে কি প্রসেস করতেছি এইটুক জাস্ট বুঝলেই চললো যে এখানে আসলে কোনটা কোথায় ইউজ করব। দিস ইজ মোর ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে আমি এইখানে এই সূত্রটা কখন কার জন্য ইউজ করতেছি। এটা ইউজ করতেছি যখন একটা সলিড বা লিকুইড হইলো গিয়ে হিট নিচ্ছে এবং টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। যখন সময়তনের একটা গ্যাসিয়াস প্রসেস চালাইতেছি এটা ইউজ করব, সমচাপ হইলে এটা ইউজ করব। যদি আমার হইলো আগের কোনো প্রসেস হয়ে থাকে, এগুলার জন্য যা আছে সেগুলা ইউজ করব। এটা এটা কোথায় কাজ করে, এটা কাজ করতে গ্যাসের, এটা কাজ করতেছে গ্যাসের জন্য, এটা হলো গিয়া ফেজ চেঞ্জের জন্য। সো এই টাইপের ইকুয়েশন গুলা জাস্ট তোমার বুঝতে হবে যে কোনটা কোথায় ইউজ করতেছো, দিস ইজ মোর ইম্পর্টেন্ট। সো এটা হইলে একটু জাস্ট ছোট ছোট কয়েকটা কোশ্চেন সলভ করি। তাপগতিবিদ্যায় এন্ট্রপি তাপ ও পরম তাপমাত্রার অনুপাতের সমান, ইটস ফাইন, কারণ আমরা দেখছি ডেল্টা এস সমান বলতেছো হইল গিয়ে এরকম কিছু একটা ছিল, ডেল্টা কিউ ওভার টি, রাইট। তাপ আর হইল গিয়ে পরম তাপমাত্রা, তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে, আর তাপমাত্রাও চাপের ন্যায় অনুভব করা যায়। দিস ইজ নট সামথিং, এটা অনুভব করা যায় না। এন্ট্রপি তুমি ফিল করবে না, এটা নিউমেরিক্যাল কোয়ান্টিটি, যেটা তোমার বলবে হইল গিয়ে প্রসেসটা স্পন্টেনিয়াস কিনা। তো সঠিক উত্তর বেসিক্যালি 1 and 2, ঠিক আছে। দিস ইজ নট, সো কারেক্ট আনসার এ। ক্লিয়ার? আচ্ছা, সবাই এটা ফিল করতে পারছি, ভেরি গুড। ওকে, সো এইটুক হয়ে গেলে নেক্সট কোশ্চেনে যাব আমরা। 100°C তাপমাত্রায় 4 কেজি পানিকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করা হয়েছে, তাহলে এন্ট্রপি কতটুকু বাড়ছে। কি হইতেছে বলো তো, তোমার টেম্পারেচার ফিক্সড আছে, পানিটা পানি থেকে বাষ্প হইছে। সো টেম্পারেচার ফিক্সড এট 100°, ঠিক আছে, এটা তাইলে 100°C ফিক্সড। আর ওয়াটারটা কি হয়ে গেছে, ভ্যাপারে কনভার্ট হয়ে গেছে, ওয়াটারটা ভ্যাপারে কনভার্ট হয়ে গেছে। তাইলে এখান থেকে চিন্তা করো এন্ট্রপির চেঞ্জ আমি কেমনে লিখতে পারবো, ডেল্টা এস ইজ গোয়িং টু বি ডেল্টা কিউ, রাইট। অর্থাৎ আমরা লিখতে পারবো এম ইন্টু এলভি, এটাকে বলবো স্ফুটনের আপেক্ষিক সুপ্ত তাপ, এম এলভি ডিভাইডেড বাই টি। মান বসাও, 4 কেজি পানি ছিল, এটার মান হলো 2.268 10⁶, 22,68,000, ঠিক আছে। পানির জন্য জাস্ট এইটুকু একটু মাথায় রেখো, পানি বরফ মানে সোজা হিসাবে এই সিস্টেমের জন্য আর কি, আইস থেকে যখন ওয়াটার হয় এই দুইটা মান একটু মুখস্থ রাখবো আমরা। তখন লেটেন্ট হিট অফ ফিউশন বা গলনের সুপ্ত তাপ 3 কত জানি, এক সেকেন্ড ভুলে গেলাম, 3,32,000, 3.32 ইন্টু 10⁵ জুল পার কেজি। যদি ভুল করে থাকি তাইলে বইলো। আবার যখন ওয়াটারটা ভ্যাপার হয়, ওয়াটার যখন ভ্যাপার হইতেছে তখন এলভি ইকুয়ালস টু হইল গিয়া 2.268 ইন্টু 10⁶ জুল পার কেজি। এই দুইটা মুখস্থ থাকবে।
এটা এমসিকিউ হোক সিকিউ হোক সব জায়গায় লাগবে, সো ইহা গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখো। আর টেম্পারেচার কত, 100 ডিগ্রি মানে 373 কেলভিন। সো ইউনিট কি আসবে জুল পার কেলভিনে, 3.36, 3,36,000, হ্যাঁ 32 লিখে ফেলছি, সরি। ইয়েস, আমি এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, আমার এক্সাক্ট নাম্বারটা মনে পড়তেছিল না। ওকে, অনেক জায়গাতেই 3.3 10⁵ লিখে ফেলা হয়, বুঝছো? সো এগুলা বুঝে যাবা। 24321 24321.72 জুল পার কেলভিন। সো 2.4321 বা 2.42 into 10⁴। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার, রাইট? ক্লিয়ার এটা সবার কাছে? 2.4321 into 10⁴। ওকে, সো এটা বুঝছি। সি কেমনে 2.43, আমার তো 10⁴ আসতেছে, তোমাদের সি কেমনে আসে? এই তো, হ্যাঁ ঠিক আছে, ওকে সবাই এ। ভাই এই সূত্রটা কই থেকে আসলো, এটা একটু আগেই দেখাইছি, দেখো যদি ভুলে গিয়ে থাকো, এই যে একটু আগে এই সূত্র দেখায় আসছি, ডেল্টা কিউ বাই টি, কিউ সমান হলো এম এল, এটা দেখাইছি একটু আগে। দেখো ডেল্টা এস সমান ডেল্টা কিউ বাই টি, ডেল্টা কিউ এর জায়গায় এম ইন্টু এল। সো আই গেস মিলা তুমি তোমার কোশ্চেনের আনসার পেয়ে গেছো। সো এটা হইলে, এই কোশ্চেন হয়ে গেলে পরেরটা, একটা কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা দেওয়া আছে, উৎস থেকে এত জুল তাপ শোষণ করে, তাপগ্রাহকে এত জুল তাপ বর্জন করে, উদ্দীপকের আলোকে এন্ট্রপির পরিবর্তন বাইর করতে বলছে। তাইলে দেখো আমরা এইটুক বুঝি যে উৎসতে কিছু তাপ হইলো গ্রহণ করতেছে, ঠিক আছে? এটা ধরো উৎস, টেম্পারেচার ফিক্সড আছে, ইঞ্জিন, দেন হইলো গ্রাহক এখানে গিয়ে বর্জন করতেছে। তাহলে ইঞ্জিনটা দুইটা জায়গায় কাজ করতেছে। তাহলে একটু চিন্তা করো, এটা একটা, এটা একটা, উৎসটা থেকে গ্রহণ করতেছে, এখানে কিউএইচ সমান কত হচ্ছে, ডেল্টা কিউএইচ ইজ ইকুয়াল টু বলতেছে কি 2200 জুল তাপ শোষণ করে, 2200 জুল তাপ শোষণ করে তাপগ্রাহকে, আর তাপমাত্রা 340 কে, 340 কে, এন্ড এখানে এসে কিউ এল ছাড়তেছে কতটুকু, 1200 জুল তাপ বর্জন করে, টিএইচ ইজ ইকুয়াল টু 240 কেলভিন। ওকে, সো আমরা এখান থেকে বাইর করতে চাই তোমার টোটাল এন্ট্রপি চেঞ্জ করতে। দেখো দুই জায়গায় তাইলে হিট ট্রান্সফার হইতেছে, দুই জায়গায় দুইটা টেম্পারেচারে হইলে সিম্পল ক্যালকুলেশন ভাই, জাস্ট তুমি প্রথমে ডেল্টা এস অফ সোর্স হিসাব করো, সোর্সে কত হইতেছে এটা হিসাব করো, উৎসতে ইজ ইকুয়াল টু, তাহলে হয়ে যাবে 2200/340, 2200/340 আনসার আসে 110/17, তার মানে 6.47 জুল পার কেলভিন। মজার ব্যাপার হইলো যেটা, তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে, যে যখন সিঙ্ক বা গ্রাহকে যাচ্ছ, হিটটা বেসিক্যালি বর্জন হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, হিটটা বেসিক্যালি বর্জন হচ্ছে। সো এটা এটা বর্জন, রাইট? এটা বর্জন, সো এটা নেগেটিভ, মাথায় রেখো এটা বর্জন, তাই জন্য এটাতে নেগেটিভ দিছি। সো 1200 বাই যদি হইলো তুমি 240 করো, দিস গোনা বি 5, সো -5। এবং মজার ব্যাপার হইলো ফুল প্রসেসে তাইলে ডেল্টা এস কিন্তু 0 হইলো না, তাহলে ডেল্টা এস থাকতেছে 6.47 -5, তার মানে 1.47 জুল পার কেলভিন। না হোয়াট ডাজ দিস মিন, যে এটা, তাহলে আমারে বলো এটা কি একটা পারফেক্টলি রিভার্সিবল কার্নো ইঞ্জিন হইলো কিনা, এটা কি একটা প্রত্যগামী ইঞ্জিন কি না? আমি জাস্ট এখান থেকে একটা মানে অল্টারনেট কোশ্চেন দিলাম, যে এন্ট্রপি অ্যানালাইসিস করে বলো এটা প্রত্যগামী কিনা।
এন্ট্রপি পয়েন্ট অফ ভিউ থেকে এটি প্রত্যগামী কিনা বলো, প্রত্যগামী কিনা একটু বলো তো। এন্ট্রপির পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কি বুঝতেছি, এটা এটা কি প্রত্যগামী নাকি প্রত্যগামী না? এক্স্যাক্টলি, এটা প্রত্যগামী না। প্রত্যগামী হলে কি হয়? ডেল্টা এস 0 হয়। একটা প্রত্যগামী ইঞ্জিনের বা যে কোনো প্রত্যগামী প্রক্রিয়ার ডেল্টা এস টোটাল 0 হয়। সো উত্তর হইল না, উত্তর হইল না। রিজন কি? রিজন হইল ডেল্টা এস ইজ নট ইকুয়াল টু 0। ক্লিয়ার? এটুকু আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? জাস্ট মনে রেখে দিও। ওকে 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 তো সুন্দর মতো অঙ্ক হয়ে গেছে, আশা করি এটা বুঝতে পারছি। নেক্সট কোশ্চেনে যাব। একটা গ্রাফ দিছে, বলছে এবি এবং সিডি অংশে এন্ট্রপির পরিবর্তন সেম হবে কিনা। এবিটা সমষ্ণ আর সিডিও সমষ্ণ, বাট দুই জায়গায় টেম্পারেচার আলাদা আলাদা। সো টেম্পারেচার যদি জানা থাকে, এন এর মান টান সবকিছু দিয়ে দিছে, তুমি এখান থেকে দেখো ডেল্টা এস এবি যদি বাইর করো, জাস্ট যদি আমরা এভাবে বাইর করি ডেল্টা এস এবি, দ্যাট ইজ গোয়িং টু বি এন আর লন ভিবি বাই ভিএ, রাইট? এটাই তো দেখছি। কারণ কি, এবি এবং সিডি দুইটাই সমষ্ণ প্রক্রিয়া, রাইট? এটুক তো বোঝা যায় যে দুইজন আছে, দুইটাই বেসিক্যালি সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়ার ফর্মুলা আমি ডিরেক্টলি ইউজ করে দিচ্ছি। এরা দুইজনই যেহেতু সমষ্ণ, সমষ্ণ প্রক্রিয়া এটা বসায় দিতে পারি। কয় মোল? 1 মোল 8.314, আচ্ছা 31 বলছে খালি, 4 আর দিলাম না, ইনটু লন, একটু দেখো তো ভিবি বাই ভিএ করলে কত হয়। ভিবি হইলো 100 আর এটা হইলো 50, ঠিক আছে? 0.692 আসে ইন্টু 8.31, সো লন 2 ইন্টু 8.31, 5.76 আসতেছে জুল পার কেলভিন। আর ডেল্টা এস অফ সিডি তে যদি যাও, দিস ইজ গোয়িং টু বি এনআর লন ভিডি বাই ভিসি। সো বাইর করে ফেলো, 1 ইন্টু 8.31 টাইমস লন ভিডি কত, 100 আর এটা 200, সেটা আসবে -5.76। স্বাভাবিক ব্যাপার, মানে এটাই তো হওয়ার ছিল, রাইট? মানে তুমি দুইটা সিমিলার প্রসেস চালাইতেছো, সো দুই জায়গায় এন্ট্রপির চেঞ্জ ইকুয়াল অ্যামাউন্টেই হবে। সো এন্ট্রপির পরিবর্তন একই কিন্তু ভিন্ন সাইন, ঠিক আছে? মান একই, তাহলে আমি এইটুকু বুঝতে পারতেছি এন্ট্রপির পরিবর্তন একই কিনা জানতে চাইতেছে। সো মান সমানই, মান একই কিন্তু চিহ্ন বিপরীত, কিন্তু চিহ্ন বিপরীত। ওকে, কারোর কোনো আপত্তি আছে, কোনো কোশ্চেন আছে? যদি থাকে বলতে পারেন, নাইলে ওয়ের গুড। ওকে, সমষ্ণ রুদ্ধতাপীয় এর ক্ষেত্রে কাজ নেগেটিভ হলে কোনটা বড় হবে? কাজ মানে কাজের মান, ঠিক আছে? এখানে নেগেটিভ মানে আবার -2 এর থেকে -5 ছোট, এটা হিসাব করতে চাই না, ঠিক আছে? কাজ -2 জুল আর -5 জুলের মধ্যে 5 জুল কিন্তু বড়, ঠিক আছে? জাস্ট হলো মাইনাস দিয়ে বোঝাচ্ছি ফোর্সের এগেইনস্টে কাজ হচ্ছে। সো এটা এখন তুমি যে হিসাবেই যাও না কেন। ওকে, সো এইটুকু হয়ে গেলে নেক্সট কোশ্চেন। এখানে অনেক কাহিনী পরে বলছে, বরফ গলন এবং বরফ গলা পানির তাপমাত্রা বৃদ্ধি কোন ক্ষেত্রে পরিবেশের উপর অধিক প্রভাব পড়বে? তাহলে বলতেছে 0.7 কেজি বরফকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হইলো, সমস্ত তাপ বরফকে গলিয়ে দিল। সো 0.7 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলানো হয়েছে।
সো দেখো ঘটনা হয়েছে কি, এখানে পুরাটাকে যদি আমি একেবারে ক্লিয়ারলি দেখাই, 0 ডিগ্রি সেলসিয়াসের আইস ছিল, এটাকে গলানো হয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হয়েছে, দেন এই পানিটাকে আবার 5 ডিগ্রি সেলসিয়াসে নেওয়া হয়েছে। সো এটাকে 5 ডিগ্রি সেলসিয়াসের পানি বানানো হয়েছে। সো 2 স্টেপে হইলো এখানে তোমার এন্ট্রপির চেঞ্জ হবে। প্রথম স্টেপটা, এটার ম্যাথ আমরা অলরেডি করছি একবার। ডেল্টা এস ওয়ান ইজ ইকুয়াল টু আমরা জানি এম ইন্টু এল এফ ডিভাইডেড বাই টি। সো জাস্ট সিম্পল মান বসাবো, 0.07 কেজি ইন্টু মান দেখো দিয়ে দিছে 3.36 10⁵, রাইট? এটা দিয়ে দিছে, তার সাথে হইলো টেম্পারেচার, এটা 273 ফিক্সড আছে। 0.07 ইন্টু 3.36 10⁵/273, আনসার আসতেছে হইলো 86.15 জুল পার কেলভিন। Now here comes the second thing, delta S2. This is gonna be ms ln T2 by T1, কারণ এখানে পানি তাপ গ্রহণ করে টেম্পারেচার চেঞ্জ করতেছে। এটা অলরেডি আমরা দেখছি। এটাও ম্যাথ তো আর চেঞ্জ হয়নি, বরফের ভর সেমই আছে, এস এর মান 4200 বলে দিছে। লন 5 ডিগ্রি মানে হইলো গিয়ে 273 সাথে 5 অ্যাড করলে 278, আর এটা হলো 273। তাহলে কত আসে একটু দেখে নি। 0.07 4200 ইন্টু লন 278/273, 5.336 জুল পার কেলভিন। সো ক্লিয়ারলি আমরা বুঝতেই পারতেছি গলনের কারণে জন্য ওই যে পরিবেশের উপর প্রভাব মানে কি, আসলে এন্ট্রপি চেঞ্জ বেশি, ডেল্টা এস অধিক, সো পরিবেশের উপর প্রভাব অধিক। ডেল্টা এস বেশি হওয়ার মানে আসলে কি, সিম্পল হিসাব ভাই। তুমি ডেল্টা এস যখন বাড়তেছে তার মানে তুমি একটা কি জানি বলে, ডেল্টা এস বাড়ার মানে হলো তুমি হিট ট্রান্সফার করতেছো, অর্থাৎ হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারের দিকে তুমি আস্তে আস্তে হিট ট্রান্সফার করতেছো, এরকম একটা প্রসেস ঘটছে। দ্যাট মিনস তোমার হিটের অ্যাভেইলেবিলিটি বা তাপ সঞ্চালনের যে তোমার সক্ষমতা, এটা আস্তে আস্তে কমতেছে। সো পরিবেশের উপর তার একটা এফেক্ট পড়বেই, ঠিক আছে? সো সুতরাং পরিবেশের উপর প্রভাবও অধিক, উপর প্রভাব গলনে বেশি। তাপমাত্রা বৃদ্ধির থেকে গলনে পরিবেশের উপর প্রভাব বেশি পড়বে। ক্লিয়ার? সিম্পল জিনিস, রাইট? ওকে, মোটামুটি এটা বুঝছি আশা করি। ব্রেক দিব, ব্রেক নিয়ে সমস্যা নেই, ব্রেক দেওয়া হবে, প্যারা নিও না। সো এখানে একটা পিভি লেখচিত্র দিছে, দিয়ে বলছে উদ্দীপকের চক্রীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন শূন্য হবে কিনা। উত্তর এক লাইনে বলা যায়, হ্যাঁ শূন্য হবে। রিজন হইল এই এন্ট্রপি নামে যে কোয়ান্টিটিটা আছে, ইহা একখানা স্টেট ফাংশন, এটা একটা স্টেট ফাংশন। আমি জাস্ট মুখে মুখে প্রথমে বলতেছি, তারপর বাকিটাতে আসতেছি, ওইটা নিয়ে সমস্যা নেই। এটা একটা স্টেট ফাংশন। এখন স্টেট ফাংশন হওয়ার সুবিধা কি, সিম্পল হিসাব করো। বেসিক্যালি স্টেট ফাংশন হওয়ার সুবিধা হলো এই যে তোমার এটা শুধুমাত্র আদি বিন্দু আর শেষ বিন্দুর উপর ডিপেন্ড করে। আদি বিন্দু আর শেষ বিন্দুর উপর ডিপেন্ড করে, কই থেকে কই যাচ্ছ তার উপর ডিপেন্ড করে না। স্টেট ফাংশন মানেই হলো শুধুমাত্র আদি আর শেষ বিন্দুর উপর ডিপেন্ডেন্ট, শুধুমাত্র আদি ও শেষ বিন্দুর উপর ডিপেন্ড করে। উপর নির্ভর করে। সো এটা থেকে একটা জিনিস বুঝতে পারতেছি যে এই জিনিস তোমার যদি সাইকেলই কমপ্লিট করে, এটা যদি একটা ফুল সাইকেলই কমপ্লিট করে, দ্যাট মিনস এই প্রসেসে তোমার কি জানি বলে টোটাল এন্ট্রপির চেঞ্জ অবশ্যই 0 হবে, কারণ তুমি দিন শেষে ঘুরে এসে একই জায়গায় আসতেছো। এক বিন্দু থেকে যদি নাই সরো,
তাহলে এন্ট্রপির চেঞ্জ কেন হইলো গিয়ে তোমার অন্য কিছু হবে। সো স্টিল এটা ক্যালকুলেট করাই যায়। সবকিছু দিছে। সো একটা চক্রীয় প্রক্রিয়া বলছে তোমার এ বি সি, আর সাথে বলে দিছে পিভি লেখের সাথে কি জানি আরেকটা জিনিস, এ বিন্দুতে তাপমাত্রা হইলো গিয়ে 300 কেলভিন বলে দিছে। সি থেকে এটা কি প্রসেস না বললে কেমনে করতাম, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ টাপ সবকিছুই বলে দিছে, টেম্পারেচার বলে দিছে। এখন আমি কি এটারে প্রসেস কি ধরে নিব নাকি কি হইলো তাইলে ঘটনা, বুঝলাম না। ঠিক আছে, আমরা একটু আস্তে আস্তে হিসাব নিকাশ করার চেষ্টা করি। প্রথম যেটা আছে এটা সোজা, প্রথমটা একটা সময় আয়তন প্রক্রিয়া। সো আমি জাস্ট বিসি প্রসেসের কথা যদি চিন্তা করি, বিসি একটা সময় আয়তন প্রক্রিয়া। তাহলে বিসি যদি সময় আয়তন হয়, ডেল্টা এস বিসি সমান কি আসবে? দিস ইজ গোনা বি এন সিভি লন টি2 বাই টি1। ঠিক আছে, সো এখন দেখো এখানে টি2 আর টি1 এর রেশিও আমরা খুব ইজিলি পাইতে পারি। এটা যেহেতু একটা হইলো গিয়ে সময় আয়তন প্রক্রিয়া, এইটুক তো আমাদের জানা আছে, সময় আয়তন প্রক্রিয়ায় টি2 বাই টি1 ইজ ইকুয়াল টু পি2 বাই পি1, রাইট? সময় আয়তন প্রক্রিয়ায় টি আর পি হইল গিয়ে সমানুপাতিক। সো এইটুকু যদি জানা থাকে, এখান থেকে আমরা তাইলে লিখতে পারবো কতটুকু আছে, এন এর মান হইল গিয়ে 1.6 ইন্টু সিভি লাগবে, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ 20.78 দেওয়া আছে, ইন্টু লন টি2 বাই টি1 এর জায়গায় লিখে দিব পি2 বাই পি1। তার মানে বেসিক্যালি বি থেকে সি তে গেছো, সো তোমার কত হবে 5.28 ওভার 4। এইটা কেমনে পাইলাম? দিস ইজ বেসিক্যালি পি অফ সি, দিস ইজ বেসিক্যালি পি অফ বি। এই দুইটা বসায় দাও, এখান থেকে ডেল্টা এস বিসি পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। ওকে, সো 1.6 ইন্টু 20.78 ইন্টু লন 5.28 বাই 4, আনসার আসতেছে 9.23। 9.23। এরপর আসো তুমি এ থেকে বি এর অংশটাতে। সো এ থেকে বি এর অংশে তোমার হইলো গিয়ে প্রেসার আর ভলিউম জানা আছে, ঠিক আছে? সো প্রেসার আর ভলিউম যদি জানা থাকে, আমি এখানে কিভাবে হিসাব করতে পারি? পিভি গ্রাফ দেওয়া আছে, তাহলে দেখো আমি জাস্ট এ টু বি এর অংশটা একটু চিন্তা ভাবনা করি। এ থেকে বি এর যে অংশটা, এই প্রসেসের জন্য তোমার মোদ্দা কথা যেটা লাগবে সেটা হলো গিয়ে প্রসেসটা কিরকম। সো এখন পি আর ভি এর মধ্যে রিলেশনই তো দেওয়া নেই, ডি কিউ যে বসাবো, আমি তো ডি কিউ বসাইতে পারতেছি না, ব্যাপারটা অদ্ভুত। টেম্পারেচার ফিক্স থাকবে কিনা আমি কেমনে জানবো যদি ডাটা দেওয়া না থাকে? হাউএভার আমরা একটু বি পয়েন্টের টেম্পারেচার মনে হয় বাইর করতে পারি। বি পয়েন্টের টেম্পারেচার যদি বাইর করতে পারি, এ বিন্দুতে তাপমাত্রা দেওয়া আছে, তাহলে বি এর টেম্পারেচার বাইর করা যাবে। ওকে, তাহলে ওই যে ওইখান থেকে বাইর করি। নপ, বি পয়েন্টের টেম্পারেচার, এন এর মান জানা আছে, পিভি ইকুয়ালস টু এনআরটি। সো পিভি জানি, এন জানি, ইয়েস টিবি বাইর করি প্রথমে। চলেন টিবি বাইর করা যাক। সো টি অফ বি ইজ ইকুয়াল টু পিবি ভিবি বাই এনআর। চলেন করা যাক। তাইলে হিসাব করি। প্রেসার অ্যাটমসফিয়ারিক প্রেসারে আছে 4, তাহলে 4 ইন্টু 101325 দিলাম। ভলিউম হইল গিয়া তোমার 10 লিটার, সো 10 ইন্টু 10⁻³ হবে। এন হইল 1.6 আর আর এর মান 8 এক এটিএম সমান 10⁵ ধরতে বলছে। ওকে, ধরে নিলাম 5, আর এর মান 8.314। সো এটা আসতেছে, টিবি হইল গিয়া 300 কেলভিন, বেসিক্যালি 300.69। আমি অলমোস্ট তাহলে 300 কেলভিন ধরে নিলাম আর কি।
বাট তাইলেও তো গ্যাঞ্জাম, এটা কেমনে পসিবল? 4 আর 10 ছিল, 4 দিছি 10 দিছি, প্রেসার ভলিউম এটা 300.69 আসছে। এ বিন্দুতে টেম্পারেচার বলছে তোমাকে কত? 300। তাহলে এ বিন্দুতে টেম্পারেচার 300 কি স্যাটিসফাই করে? 2 ইন্টু 20, 2 ইন্টু 20, সো খুবই প্যাথেটিক জিনিস। 10⁻² ডিভাইডেড বাই 1.16 ইন্টু আর 8.314, মিলে না তো? মানে এই ডাটাই তো ভুল, এই ডাটাতে গ্যাঞ্জাম আছে। এই কোশ্চেন, এটা পসিবলই তো না। মানে তুমি যদি টিএ লিখো, টিএ সমান হইলো পিএভিএ বাই আর যদি লিখো, সো 2 ইন্টু 10⁵ দিলা, ভি ইন্টু এ কত আসে? ভি অফ এ আসতেছে হইলো গিয়ে কি জানি 20, সো 20 ইন্টু 10⁻³ 1.6, আর আর এর মান হইলো 8.314। সো এই সব কিছু দিলে এটা আসতেছে হইলো গিয়ে টোটাল 414.75। সো এটা প্যাথেটিক, এটা ভুল ডাটা আছে, এটা মিলে না, এটা মিলতেছে না। যাই হোক, টিএ আর টিবি যদি জানা থাকে, এবার এটা যাই প্রসেস হোক না কেন, টিএ টিবি টিসি তিনটা যদি তোমার জানা থাকে, টি এ তুমি বাইর করছো এই মাত্র 414.75, লেটসে আমি ধরে নিলাম তো কেলভিন। এই দুইটা জানা থাকলে এখান থেকে ডেল্টা এস এবি বাইর করতেই পারি আমরা। মনে করে দেখো, ডেল্টা এস এবি যে কোনো প্রসেস হোক না কেন সবার জন্যই এটা তো খাটবে। এন সিভি লন টিবি বাই টিসি প্লাস আসবে হইলো গিয়ে তোমার এনআর লন টিবি বাই টিসি। এটা আমরা দেখে আসছি, এটা দুনিয়ার যে প্রসেসই হোক না কেন সব প্রসেসেই খাটবে। সরি, বি আর সি লিখছি, টিবি বাই টি এ হবে, আসলে একটু ভুল লিখছি, টিবি বাই টি এ। এই তো, এটা দিলে ক্যালকুলেট করে ফেলা যাবে। আমার মনে হচ্ছে এটা ডাটায় ভুল আছে। আর ফাইনালি হইলো গিয়া এ থেকে সি এর যে প্রসেস আছে ওইটুকের জন্য যদি হিসাব করো, তাহলে প্রথম কাজ হইলো তোমার টি সি বাইর করা। আমি তাইলে একবারে এটা লিখে ফেলি, 1.6 ইন্টু সিভি এর মান হলো 20.78 প্লাস 8.314 ইন্টু লন 414.75 বাই হইল গিয়ে 300.69, যদিও এই 69 না থাকলেই ভালো ছিল, 14.97 আসতেছে। সো এটার আনসার আসছে 14.97, ঠিক আছে। আর ও, এ থেকে বি তো মান ভুল বসাইছি, টি অফ বি হইল পাইছিলাম 300, এইটা মাইনাস হবে অ্যাকচুয়ালি, মাইনাস 14.97, মাইনাস 14.97। ওকে, আমি ফুল ক্যালকুলেশনটা শেষ করি জাস্ট, তারপর তোমাদের সাথে বচর সাথে আসতেছি, সমস্যা নেই। বি থেকে সি তে গেছিলা, বি থেকে সি তে গেলে অ্যাকচুয়ালি এইটুক ঠিক ছিল, 5.28 প্রথমটা ঠিক ছিল। ওকে, হ্যাঁ, এটা একটা বিরক্তিকর অঙ্ক। আমি জানি না যিনি এই কোশ্চেন সেট করছেন উনি আসলে অ্যাকচুয়ালি এটাই সেট করতে চাইছিলেন কিনা, মানে আই এম রিয়েলি কনফিউজড। এরকম হওয়া উচিত না, এটা বিরক্তিকর অঙ্ক। যাই হোক, ফাইনালি তোমার লাগবে হইলো এখানে আরো একটা জিনিস, সেটা হলো টিসি। টিসি ইজ ইকুয়াল টু, তাইলে ওই যে সেম ভাবে লিখতে পারবা তুমি, জাস্ট হিসাব করে নিতে পারো এখান থেকে। টিসি 5.28 আর 10 আছে তো, সো 5.28 ইন্টু 10⁵ ইন্টু 10 ইন্টু 10⁻³ 1.6 ইন্টু 8.314। সো আমি আসলে বাকিটুকু আর করতে চাই না, ডিরেক্ট লিখতে চাই। তাইলে লাস্ট কোনটা বাকি আছে আমার? এবি ডান, বিসি ডান, তারপর তাইলে সি এ বাকি। সো ডেল্টা এস সি এ
ডেল্টা এস সি এ মানে হবে হইল গিয়ে এন সিভি লন টি এ বাই টিসি প্লাস এন আর লন টি এ বাই টিসি। সো এটা হিসাব করতে হবে। ফাইনালি তাহলে তুমি এন সমান পাচ্ছ 1.6 ইন্টু 20.78 প্লাস 8.314 ইন্টু লন টি এ তো অলরেডি জানো 414.75, আর টিসি লাগবে, তাইলে টিসি কত 5.28 into 10 to the power 5 into 10 into 10 to the power minus 2 divided by 1.6 into 8.314। আনসার আসতেছে, সরি একটু ভুল করছি, মাইনাস 396.9 কেলভিন, 396.9 কেলভিন। সো বসায় দাও 396.9। সি থেকে এতে এটুকু আশা করি হয়ে গেছে। আগেরটাতে আমরা আগের স্লাইডে সব ঠিকঠাক তো লিখছিলাম আশা করি, টিবি বাই টি এ, ওকে ঠিক আছে, পিসি বাই পিবি, ইয়েপ। সো ফাইনালি এটা আসবে কত 1.6 ইন্টু 20.78 প্লাস 8.314 ইন্টু লন 414.8 sorry 75 divided by 396.9, 2.047। সো টোটাল ডেল্টা এস কত পাচ্ছ দেখে নাও একটু। টোটাল ডেল্টা এস ইজ ইকুয়াল টু ডেল্টা এস এবি এবি প্লাস ডেল্টা এস বিসি প্লাস ডেল্টা এস সিএ। তাহলে এবি আর বিসি কত, সিএ তো আমার কাছে এখানেই আছে। এবি হইল গিয়ে 14.97, 9.23, আনসার মিলে নাই। সো 14.97 প্লাস কত ছিল 9.23, তার মানে এখানেও টেম্পারেচারে ঘাপলা আছে আর কি। যাই হোক আমরা সেটাতে দেখবো না পরে। ওকে 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 ওকে, কারণ প্রসেস ঠিকঠাক মতো তোমার বলে নাই আসলে, এবং না বলা থাকলে এটা করা অ্যাকচুয়ালি প্যারার, মানে অ্যাকচুয়ালি প্যারার মানে অনেক প্যারার। সো ইয়া, ঠিক আছে। সো কাহিনী হইলো এইখানে আমি আমি জানি না বাকি দুইটা বসতেছে কি কি। এই জায়গায় 9.23 আমার কাছে আর কোনো অপশন ছিল না, প্লাস 2.47, সো 047, মানে এই এই জিনিস যা আসে আর কি, এটা জিরো হওয়া উচিত। তো দিস ইজ নট ইকুয়াল টু জিরো, তার মানে অবশ্যই সামথিং রং ইন দ্য ডাটা, এবং ডাটা ঠিক নেই এটা শিওর। তোমাকে ক্লিয়ারলি প্রসেস বলে দেয় নাই এবং কাহিনীপত্র এক্সপ্লেন করে নাই, সুতরাং এটা নিয়ে প্যারা খাওয়া যাবে। ভি কেমনে নিবা তুমি, টি আর ভি তো ডিরেক্টলি নেওয়া যায় না, এখানে তো তোমার এই যে ইকুয়েশন ছিল এটা এটা ডিরেক্টলি তুমি এভাবে ইউজ করতে পারো না আর কি। ঠিক আছে, সো আমি আমি হাইয়েস্ট দেখতে পারি এটার ডাটাতে কি ভুল ছিল বা কোশ্চেনে এ আছে কিনা, বাট সরাসরি তুমি এখান থেকে আসলে এই ক্যালকুলেশন প্রসেসগুলো যদি না বলে দেওয়া থাকে তাহলে, বা আর নাইলে ডাটাতে ভুল আছে কিছু, ঠিক আছে। সো প্রেসার ভলিউম এবং এভাবে করে চেঞ্জ করলে হুটহাট হয়তো ঠিকঠাক ভ্যালু আসবে না। আমি আমি এটা চেক করব না, বাট স্টিল আমাদের বাকিটুকু আশা করি ঠিকঠাক আছে। এন্ট্রপি কি এটা নিয়ে আলোচনা অলরেডি করা হয়েছে, এন্ট্রপি, বাট ইন ডিটেইল এটা একটু টেক্সট বই থেকে দেখে নিব আমরা, ডেফিনেশন সহ এন্ট্রপি, এন্ট্রপির সিগনিফিকেন্স টেক্সট বই থেকে এটা দেখবো। হইলো গিয়ে বেসিক্যালি ডেফিনেশন, একেবারে টেক্সট বুক ডেফিনেশনটা দেখবো, প্লাস হইলো গিয়ে দেখবো এটার সিগনিফিকেন্স। আমরা অলরেডি এটা নিয়ে অনেক আলোচনা করছি আজকে, যে দিস ইজ জাস্ট আ কোয়ান্টিটেটিভ মেজার, যেটা থেকে আমি বুঝতে পারি প্রসেসটা থার্মোডাইনামিক্যালি ফিজিবল কিনা, মানে নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে হইতে পারবে কি হইতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, সো এইটুক যদি হয়,
নেক্সট যেটা বলতেছে এন্ট্রপির পরিবর্তন সর্বদা ধনাত্মক। নাও দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখে আসছি এন্ট্রপির পরিবর্তন নেগেটিভ হইতে পারে, তাইলে এটা কি হইলো আসলে? ঘটনা হইলো এখানে যখন এন্ট্রপির পরিবর্তন কথাটা বলতেছে তখন আমরা শুধুমাত্র আমাদের সিস্টেমের কথা বলতেছি না, আমরা বলতেছি ডেল্টা এস অফ দ্য ইউনিভার্স ইজ জিরো ফর এনি প্রসেস। জাস্ট কনসিডার আমরা পাইলাম ধরো কোনো একটা প্রসেসে এন্ট্রপি নেগেটিভ, লাইক ধরো আমি বললাম যে ওকে এটা একটা হট রিজার্ভার, এটা একটা কোল্ড রিজার্ভার। আমি জাস্ট একটু এক্সপ্লেন করতেছি। এটা এই জায়গা থেকে কিউ পরিমাণ হিট ট্রান্সফার হয়েছে, এখান থেকে কিউ পরিমাণ হিট ট্রান্সফার হয়েছে। তো কাহিনী হইলো গিয়ে দেখো তুমি যখন টোটাল হিট ট্রান্সফারটা হিসাব করবা তুমি হয়তো দেখতেছো যে ওকে কোল্ড থেকে হিট বের হয়ে গেছে তার জন্য, এবং টেম্পারেচার ধরো কোনো একটা কিছুতে ফিক্সড আছে, অবশ্যই স্বাভাবিকভাবে এটা টিএইচ হইতে হবে, এটা টিএল হইতে হবে। আমরা যখন হিসাব করতেছি আমি বলতেছি এখান থেকে এই কি জানি বলে এই ফুল প্রসেসের জন্য আমার ডেল্টা ডেল্টা এস যদি বাইর করো, এই ডেল্টা এস কোল্ড অংশের জন্য যদি বাইর করো, দিস ইজ বেসিক্যালি মাইনাস কিউ ডিভাইডেড বাই টিএল। নাও এটা তো আসলে কি হয়ে যায় তোমার দেখে মনে হচ্ছে কি? এটা হইল গিয়ে মাইনাস কিউ ডিভাইডেড বাই টিএল, বা সোজা হিসাবে আমি যেটা বলতে চাইতেছি এটা একটা নর্মাল প্রসেস না, অর্থাৎ এই প্রসেসের জন্য ডেল্টা এস নেগেটিভ, ইটস ফাইন, এটা নিয়ে সমস্যা নেই। বাট কাহিনী হইল তুমি যখন এটা বলতেছো যে এই প্রসেসের ডেল্টা এস নেগেটিভ, হোয়াট ডাজ দিস মিন? যে এই প্রসেসে ডেল্টা এস নেগেটিভ বলতেছো, আমার কথা কি এখানে শেষ হয়ে যায়? আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যে ওকে এখানে যদি ডেল্টা এস নেগেটিভ আছে দ্যাট মিনস এটা নিজে নিজে হইতেছে না। এটা নিজে নিজে হইতেছে না মানেই এখানে আরেকটা কিছু ইনক্লুড আছে, বাইরে থেকে ডাব্লিউ ইন করতেছো তুমি, তো এটার জন্য একটা এন্ট্রপি থাকবে না? এটার জন্য তো একটা ডেল্টা এস থাকবে, বা ডেল্টা এস প্রাইম বলো। এবার তুমি যখন টোটাল ডেল্টা এস হিসাব করবে, কারণ এই ঘটনা ঘটাইতে চাইলে এটা করতে হবে, আমি এইটুক দেখে বুঝলাম যে ডেল্টা এস লেস দেন জিরো, ফাইন, দ্যাট মিনস এখানে আরো কিছু না কিছু ইনপুট দিতে হবে, দ্যাট মিনস এটার জন্য একটা এন্ট্রপি থাকবে। এবার টোটালটা যদি যোগ করো ডেল্টা এস প্লাস ডেল্টা এস প্রাইম, দ্যাট ইজ অলওয়েজ গ্রেটার দেন জিরো, এন্ড দ্যাটস হোয়াট উই আর কলিং দ্য এন্ট্রপি চেঞ্জ অফ দ্য ইউনিভার্স। মানে টোটাল দুনিয়ার সবকিছু মিলায় টোটাল এন্ট্রপির চেঞ্জ অলওয়েজ জিরো হবে। সো কথা ভালো করে বুঝছো যে এন্ট্রপির চেঞ্জ নেগেটিভ হইতে পারে, বাট নেগেটিভ এন্ট্রপির চেঞ্জ বুঝাচ্ছে কি যে প্রসেসটা নিজে নিজে হয় না, স্পন্টেনিয়াস না। তাহলে এটা হওয়াইতে গেলে এক্সটার্নাল ইম্প্যাক্ট থাকবে, ওই ইম্প্যাক্টকে তাহলে কনসিডার করে টোটাল এন্ট্রপির চেঞ্জ যদি হিসাব করো এইটা অলওয়েজ পজিটিভ হয়। ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে, আর লাস্ট ম্যাথটারে ইগনোর করো, লাস্ট ম্যাথটা লিটারালি ইগনোর করো, ওইটা বোঝার দরকার নাই, ওটারে আমরা কাইটে ফালাই দিব। ঠিক আছে, লাস্ট ম্যাথটা নিয়ে প্যারা নিও না। ওকে, আশা করি এটুক বুঝছো, এটুক নিয়ে সমস্যা নাই। আর এই কি জানি বলে তোমার, আমি লাস্ট ম্যাথে চাপের মান বসাইছি, রিজন ওইটা হইলো গিয়ে একটা সময়আয়তন প্রক্রিয়া ছিল, সময়আয়তন প্রক্রিয়ায় পি ইজ প্রপোর্শনাল টু টি, এটা বসাইতে পারি আমি, এটার জন্যই বসাইছি, সো এটা নিয়ে প্যারা নিও না। ঠিক আছে, আর ব্রেক দিয়ে দিচ্ছি। এই যে বিশ্বজগৎ ক্রমে ক্রমে তাপীয় মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। বেসিক্যালি তুমি যখনই কোনো প্রসেস ঘটাও সকল প্রসেসে এন্ট্রপির পরিবর্তন কি হচ্ছে? ধনাত্মক। তার মানে তোমার অ্যাকচুয়ালি হিট ট্রান্সফার করার ক্ষমতা আস্তে আস্তে কমতেছে, তোমার টেম্পারেচার ডিফারেন্স কমে আসতেছে। টেম্পারেচার ডিফারেন্স না থাকলে তো তুমি হিট ট্রান্সফার করতে পারবে না, সেকেন্ড ল তো তাই বলে, রাইট? সো মানে তুমি স্পন্টেনিয়াসলি হিট ট্রান্সফার করতে চাইলে একটা হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারের দিকে যাইতে হবে। এবং যত আসলে আমরা হইলো গিয়ে মানে বেঁচে থাকতেছি, বিভিন্ন ধরনের থার্মোডাইনামিক প্রসেস চালাইতেছি, তত হইল গিয়ে আমরা এটা কমাইতেছি। ভেরিটাসিয়ামের একটা খুব সুন্দর ভিডিও আছে, চাইলে ওইটা দেখতে পারো, যে সান কেন এত ইম্পর্টেন্ট, সান কেন এত ইম্পর্টেন্ট বা সূর্য কেন এত ইম্পর্টেন্ট। ভিডিওটা দেখো, ভাল লাগবে, ওইখানে অনেক কিছু বলছে এগুলো নিয়ে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে, কারণ কি? খুব সিম্পল ব্যাপার, ডেল্টা এস সমান আমরা বলি হইলো ডেল্টা কিউ বাই টি। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তো এই ভদ্রলোকে জিরো, কোনো হিট ট্রান্সফারই হয় না, আইসোলেটেড সিস্টেম, রাইট? একটা আইসোলেটেড সিস্টেম, সো জিরো হয়ে গেলে টোটাল এন্ট্রপি জিরো, মানে এন্ট্রপির চেঞ্জ জিরো হবে। সো চেঞ্জ যদি জিরো হয় তার মানে কি? এন্ট্রপি স্থির আছে।
ওকে, সো এটুক হয়ে গেলে আমরা একটা ব্রেক নিব, ইহা একখানা ছোট্ট ব্রেক, তারপরে এসে তড়িৎ প্রাবল্য মেইনলি পড়াশোনা করবো, এগুলা সোজা জিনিস। আমরা ব্যাক করবো তাহলে 4:25-এ, ঠিক আছে? প্যারা নিও না, এগুলা সোজা সোজা জিনিসপত্র, বাকিটুকুতে প্যারা লাগবে না আর কি। আর লাস্ট ম্যাথটা ইগনোর করতে পারো, লাস্ট ম্যাথটা লিটারালি ইগনোর করো, এটা নিয়ে অত প্যারা নেই। ওকে, ঠিক আছে।